আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। আজকের আয়োজন ভার্চুয়াল ওয়ার্কশপ অন এক্সামিনেশন অফ ডকুমেন্টস অ্যান্ড হ্যান্ডলিং অফ ডিসক্রিপেন্ট ডকুমেন্ট আন্ডার ইসুবি 600। ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে আজকের ওয়ার্কশপটি আয়োজিত হচ্ছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব জনাব এস এম বুলবুল, সম্মানিত উপব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ সৈয়দ আব্দুল বারী, জনাব সৈয়দ রইসউদ্দিন, জনাব আরিফ মোহাম্মদ শাহিদুল হক, এসবিবি জনাব কাজী কামাল উদ্দিন আহমেদ, জনাব হোসেন আক্তার চৌধুরী, জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, আঞ্চলিক প্রধানগণ, বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন শাখা প্রধানগণ, বিভিন্ন শাখায় কর্মরত নির্বাহী ও কর্মকর্তাগণ, বিভিন্ন বিভাগ ওভারসিজ অফিসের নির্বাহী কর্মকর্তাগণ। উপস্থিত রয়েছেন আজকের আয়োজনের কি স্পিকার ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী, প্রমিনেন্ট ইকোনমিস্ট, ডিজি অফ বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটি মার্কেটস BASM, এক্স ডিজি ও প্রফেসর অফ BIBM। আসসালামু আলাইকুম। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন MIS অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্টের মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরশাদ হচ্ছে, তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না এবং জেনে শুনে তোমরা সত্য গোপন করো না। তোমরা সালাত কায়েম করো ও যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। তোমরা অন্যকে সৎ কাজ করতে বলো আর নিজেরা তা পালন করতে ভুলে যাও, অথচ তোমরা আল্লাহর কিতাব পাঠ করো। তোমরা কি তোমাদের সহজাত বিচার বুদ্ধিও প্রয়োগ করবে না? সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সূরা বাকারা আয়াত 42 থেকে 44। ধন্যবাদ মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদারকে অত্যন্ত সুললিত কণ্ঠে পবিত্র কোরআন পাকের বাণী আমাদেরকে শোনানোর জন্য। মহান আল্লাহ তাআলা সত্যর সাথে মিথ্যে সংমিশ্রণ করতে নিষেধ করেছেন, সত্য গোপন করতে নিষেধ করেছেন এবং আমাদের অন্যকে সৎ কাজের উপদেশ দেওয়ার সাথে সাথে নিজদেরও সৎ কাজ করতে বলেছেন এবং আমাদের স্বাভাবিক বিচার বুদ্ধি প্রয়োগ করতে বলেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। ব্যাংকিং সেবা দিতে গিয়ে কোভিড-19 প্যান্ডামিকে ন্যাশনাল ব্যাংক পরিবারে মৃত্যুবরণ করা 6 জন শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। কোভিড-19 প্যান্ডামিকে বিশ্বব্যাপী মৃত্যুবরণ করা প্রায় 13 লক্ষ মানুষের আত্মার মাগফিরাত কামনা করছি। ন্যাশনাল ব্যাংকে কোভিড-19 শনাক্ত 442 জন ব্যাংকার ও বিশ্বব্যাপী 5,07,00,000 কোভিড-19 শনাক্ত ও শনাক্তের বাইরে আক্রান্ত মানুষের আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করছি। প্রফেসর ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী জ্ঞানের বাতিঘর আমাদের ব্যাংকিং সেক্টরের জন্য, প্রমিনেন্ট ইকোনমিস্ট, ডিজি অফ বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট, এক্স ডিজি ও প্রফেসর অফ BIBM, স্যারকে অনুরোধ জানাচ্ছি তার সেশন কন্ডাক্ট করার জন্য। ধন্যবাদ মাইনুল। থ্যাংক ইউ স্যার। আমি খুবই হ্যাপি যে ইভেন within this pandemic situation, National Bank Limited Training Institute has maintained their activities. Now the activities cannot be done offline. Now the activities are being done on online. Okay. এবং আমার কাছে মনে হয় that National Bank Training Institute is one of the pioneer in Bangladesh for continuing their activity. কারণ আল্লাহ আমাদের বিপদ দিয়েছেন, এখন এই বিপদ দিবে বলে কি আমাদের কাজকর্ম বন্ধ করে বসে থাকা যাবে না। ওকে, উই মাস্ট ট্রাই টু ফাইন্ড আউট সাম অল্টারনেটিভ টু কন্টিনিউ আওয়ার ওয়ার্ক। তাই না? ব্যাংক চালাতে গেলে লোকজনের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের প্রয়োজন হবে। এখন ট্রেড সার্ভিস অপারেট করতে গেলে লোকজনদের আপনার ট্রেনিং দিতে হবে, শিক্ষা দিতে হবে। তো এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য তো আমরা এগুলো সব বন্ধ করে দিয়ে চলে যেতে পারি না। সো অল্টারনেটিভ আমরা বের করে নিয়েছি। এই অল্টারনেটিভই definitely National Bank Training Institute follow করছে. So that's why first of all my very sincere thanks to NBL Training Institute Authority
and especially the NBL authority for helping the training institute for running their normal show. Okay. So আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইটেল হচ্ছে এক্সামিনেশন অফ ডকুমেন্টস এন্ড হ্যান্ডলিং অফ ডিসক্রিপেন্ট ডকুমেন্টস আন্ডার ইউসিপি 600. ওকে, তো আমরা ডকুমেন্ট কিভাবে এক্সামিন করব এবং এক্সামিন করার পরে যদি ডকুমেন্টগুলো ডিসক্রিপেন্ট হয় তাহলে আমরা এটা কিভাবে হ্যান্ডেল করব, বাট এই পুরো ব্যাপারটা আমরা বিচার বিশ্লেষণ করব আন্ডার সাম স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস। ওই স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিসটি হচ্ছে ইউসিপি 600। সো পুরো ব্যাপারটা আমরা ইউসিপি 600 এর কনটেক্সটে আলোচনা করব। বাংলাদেশে আমরা নিজেদের মতো করে অনেক সময় অনেক ডিসিশন নিয়ে থাকি, বাট সেগুলো হয়তো অনেক ক্ষেত্রেই ইন্টারন্যাশনালি কমপ্লাইড হয় না। কিন্তু আমার আলোচনায় আমরা ফোকাস করব যে কি করলে পরে এটা আমরা 600 আমরা কমপ্লাই করতে পারি। কারণ একটা কথা খুবই সত্যি যে আপনি যখন এলসি খুলছেন, তাই না, তখনই কিন্তু আপনি বলে দিচ্ছেন that this letter of credit has been opened subject to the provisions of Uniform Customs and Practice for Documentary Credit, ICC publication number 2007 revision, ICC publication number 600. যে আমি এটা ওপেনই করছি within the framework of 600. সুতরাং whatever you do, whether you examine it or not, whether you want to consider it or not, আপনাকে সমস্ত কাজকর্ম করতে হবে within the UCB 600 framework. আর যখনই আপনি ইউসিপি 600 ফ্রেমওয়ার্কের কথা বলবেন তখনই কিন্তু সাথে সাথে আরেকটা ডকুমেন্টের কথা চলে আসে। ওই ডকুমেন্টটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস। এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস কিন্তু তৈরি করা হয়েছে সো দ্যাট ইট ক্যান ফ্যাসিলিটেট দ্য ব্যাংকার টু কন্ডাক্ট দেয়ার ডকুমেন্ট এক্সামিনেশন আন্ডার ইউসিপি 600। মানে ইউসিপি 600 এর আন্ডারে আপনি যখন ডকুমেন্ট এক্সামিনেশন করবেন, আপনাদের এই কাজটাকে ফ্যাসিলিটেট করার জন্য আইএসবিপি প্রডিউস করা হয়েছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস। সুতরাং ইউসিপি 600 এর আন্ডারে আলোচনা করার অর্থই হচ্ছে আমরা সাথে সাথে আইএসবিপি আলোচনায় চলে আসবে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস। তার সাথে আরেকটা মানে ডকুমেন্টও চলে আসে অটোমেটিক্যালি, এটা বলার অপেক্ষা রাখে না। সেটা কি? এটা আর্টিকেল 13 এর আন্ডারে, সেটা হচ্ছে আপনার ইউআরআর। ওকে, ইউনিফর্ম রুলস এন্ড রেগুলেশনস ফর আপনার ব্যাংক টু ব্যাংক রিইম্বার্সমেন্ট আন্ডার ডকুমেন্টারি ক্রেডিট। ইউআরআর কিন্তু ক্ষেত্রে সেখানেও বলা থাকে আন্ডার ডকুমেন্টারি ক্রেডিট। মানে ডকুমেন্টারি ক্রেডিটের আন্ডারে যদি আপনারা যখন রিইম্বার্সিং ব্যাংকের যখন অ্যাপয়েন্টমেন্ট দেন তখন রিইম্বার্সমেন্টের দায়িত্বগুলো কি, কার কি দায়িত্ব, তাই না, এই সবগুলো সম্বন্ধে আর্টিকেল নাম্বার 13 বলে দেওয়া আছে। এবং 13কে সাপোর্ট করার জন্যই আবার ইউআরআরও আপনাদের জন্য করা হয়েছে, তাই না। সুতরাং আজকের আলোচনায় আমরা শুধু ইউসিপি, যদিও ইউসিপি 600 লিখলেই সবকিছু কভার করে, তবুও আপনাদের আরো স্পেসিফিক্যালি বলে রাখলাম যে আমাদের আলোচনা মোটামুটি ইউসিপি 600 টাইটেল দেয়া থাকলেও আমরা কিন্তু ডেফিনেটলি আইএসবিপিও কভার করব, আমরা ইউআরআরও কভার করব, তাই না। তো এইটা আমি প্রথমে বলে রাখলাম যাতে করে আবার কোনো ধরনের সন্দেহ না থাকে। কিন্তু আমার পক্ষে মানে ওইগুলো কভার করা সম্ভব না আপনি যদি নিজের মতো করে করেন, কারণ অনেক জায়গায় এখনো আমরা কেউ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস গুলো আমরা ফলো করার চেষ্টা করি না, নিজের মতো করে করি যে আমার তো কোনো প্রবলেম হচ্ছে না, আমি তো করে যাচ্ছি না। আমি সেগুলোর সম্বন্ধে কোনো কথাবার্তা বলবো না, বাট আপনাদের প্র্যাকটিস কি হওয়া উচিত, স্পেশালি আর্টিকেল নাম্বার 14 এবং 16 বা 14, 15, 16 এই তিনটা জিনিসই আমাদের আজকে আলোচনার সামনে আসবে। ওকে, ইনফ্যাক্ট আপনারা যারা ট্রেড সার্ভিস ডিপার্টমেন্টে কাজ করেন, যেমন আজকে এই যে একটা ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে যে এক্সামিনেশন অফ ডকুমেন্ট অ্যান্ড হ্যান্ডলিং অফ ডিসক্রিপেন্ট ডকুমেন্ট, এইটার কিন্তু সব উত্তর দেওয়া আছে আর্টিকেল নাম্বার 14 এবং 16, তাই না। আবার পরে আরেকটা আলোচনা করতে পারেন যে ট্রান্সপোর্ট ডকুমেন্টের উপর, এটার উত্তর দেওয়া আছে আর্টিকেল নাম্বার 19 থেকে আর্টিকেল নাম্বার 27 পর্যন্ত, তাই না। এরকম ইউসিপি মধ্যেই কিন্তু সবকিছু মানে বলে দেয়া আছে। এখন এগুলোকে যত বেশি আলোচনা করবেন তত বেশি জিনিসগুলো আপনাদের সামনে ক্লিয়ার হবে, তত বেশি কনফিডেন্টলি আপনি কাজকর্ম করতে পারবেন, তত বেশি ইন্টারন্যাশনালি আপনি কমপ্লায়েন্ট হতে পারবেন, তত বেশি ফরেন বায়ার ফরেন সেলার আপনাকে পছন্দ করবে, তাই না। তো সুতরাং এগুলো আসলে আপনাদেরকে জানতে হবে ঠিক মতো। ওকে, আচ্ছা, কারণ এই যে আজকাল কেউ ইউসিবি 600 একসাথে আলোচনা করে না, এটা হয়তো বা আমরা একটা ব্রিফিং দেওয়ার জন্য বা আপনার এন্ট্রি লেভেলের অফিসারদের জন্য পুরো জিনিসটা বোঝানোর জন্য হয়তো বা 2-3 ঘন্টা একটা আলোচনা করতে পারি। কিন্তু যারা নাকি রিয়েল প্র্যাকটিশনার,
তাদের সামনে আলোচনা করতে হবে এক একটা ইস্যু ধরে, মানে ইস্যু সংক্রান্ত যে আর্টিকেল গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা। যেমন একদিন আপনার ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিট নিয়ে আলোচনা হতে পারে অনলি অন আর্টিকেল নাম্বার 38, তাই না? এরকম একদিন ইন্স্যুরেন্স ডকুমেন্ট নিয়ে আলোচনা হতে পারে অনলি অন আর্টিকেল নাম্বার 28, তাই না? একদিন রিইম্বার্সমেন্ট সম্বন্ধে আলোচনা হতে পারে অনলি অন আর্টিকেল নাম্বার 13। এরকম ভাবে আপনাদের আলোচনাগুলো চলবে, তাই না? একদিন হয়তো বা কনফার্মেশন নিয়ে আলোচনা হতে পারে, অ্যামেন্ডমেন্ট নিয়ে আলোচনা হতে পারে, স্পেসিফিক এগুলোর আর্টিকেল আছে আলাদা আলাদা, তাই না? সেগুলো ওইভাবেই আসলে আলোচনাগুলো ভাগ করে নিলে আপনারাও যারা মানে প্র্যাকটিশনার আপনাদের জন্য সুবিধা, এবং যারা আলোচনা উপস্থাপন করবেন তাদের জন্য সুবিধা। ওকে, যাই হোক, আমরা আজকের প্রাসঙ্গিক আলোচনায় আসি। আজকে আলোচনার টাইটেল এক্সামিনেশন অফ ডকুমেন্ট অ্যান্ড হ্যান্ডলিং অফ ডিসক্রিপেন্ট ডকুমেন্ট। ওকে, তো সুতরাং আলোচনা শুরু করার আগেই আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ ডকুমেন্ট। এখানে নিজের মতো করে এক্সপ্লেন করার কিন্তু কোনো কিছু নাই। ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট এবং ফাইন্যান্সে আপনার কিন্তু নিজের মতো করে এক্সপ্লেনেশন দেওয়ার কোনো কিছু নাই। প্রত্যেকটা জিনিস আপনি রেস করতে পারেন আমার কাছে, আমি বলে দিব এটার অর্থটা কি, কোন জায়গায় আছে এটার অর্থটা, তাই না? তো হোয়াট ডাজ ইট মিন ডকুমেন্ট, তাই না? ডকুমেন্টের অর্থটা কি? তারপরে ধরুন এক্সামিনেশন, এই দুইটা শব্দ এখানে সবচেয়ে প্রাধান্য পাচ্ছে, তাই না? এক্সামিনেশন অর্থটা কি? এক্সামিনেশন আমরা কেন করব, তাই না? এগুলো কিন্তু ইউসিপি ফ্রেমওয়ার্কের মধ্যেই বলে দেওয়া আছে। এখন আমরা এগুলো নিয়ে যত বেশি আলাপ আলোচনা করব, যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি ইন্টারাকশন হবে বিটুইন দা আপনার কি বলে আপনার আমাদের মতো সোকল্ড একাডেমিশিয়ান এবং আপনাদের মতো প্র্যাকটিক্যাল প্র্যাকটিশনার, তত বেশি জিনিসপত্রগুলো আসলে আমাদের সামনে ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, তো প্রথমে আসি ডকুমেন্ট বলতে আসলে আমরা কি বুঝি। ডকুমেন্ট বলতে তো বেসিক্যালি আমরা সাদামাটা ভাষায় কি বুঝি? ডকুমেন্ট মানে একটা কাগজ। তো ডকুমেন্টারি ক্রেডিটের এগেনস্টে যে কোনো কাগজকে কিন্তু আমরা ডকুমেন্ট বলি না। আমাদের আবার একটু গোয়ার তুমি আছে, আমরা ডকুমেন্ট কোনটাকে বলবো, তাই না? তো এবং ডকুমেন্টের ক্লাসিফিকেশন কি হবে এটা আপনি নিজের মতো করে এক্সপ্লেন করতে পারবেন না, কারণ আপনাকে ইউসিবি যেভাবে বলেছে ঠিক তোতা পাখির মতো আপনাকে ঠিক সেভাবে এক্সপ্লেন করতে হবে। এখন ওদের এক্সপ্লেনেশনটা আপনাকে বুঝতে হবে ঠিক মতো, তবেই তো আপনার এক্সপ্লেনেশনটা কারেক্ট হবে, তাই না? ওরা বললো একটা, মিন করলো একটা, আর আপনি বলছেন আর একটা, তাহলে কিন্তু হবে না, তাই না? সুতরাং ওরা যেভাবে বলেছে আপনাকে ঠিক সেভাবে মিন করতে হবে। ইউসিপি কি করে বা আপনার ওরা ডকুমেন্ট বলতে কি মিন করে? আপনার ডকুমেন্টারি ক্রেডিট শব্দটা কিন্তু ডকুমেন্টারি ক্রেডিট, ইট ইজ নট অনলি লেটার অফ ক্রেডিট, ইট ইজ ডকুমেন্টারি লেটার অফ ক্রেডিট। এলসি প্লাস ডকুমেন্ট দুইটা মিলে হয় ডকুমেন্টারি লেটার অফ ক্রেডিট, তাই না? এখানে ডকুমেন্টের অর্থটা কি? এখানে ডকুমেন্টের অর্থ হচ্ছে যে ডকুমেন্ট হচ্ছে এমন কাগজপত্র যেগুলো নাকি আপনার এলসি টার্মস এন্ড কন্ডিশনকে স্যাটিসফাই করবে। যে কোনো কাগজপত্র না, এমন সব কাগজপত্র which will be fulfilling the terms and conditions অথবা requirements of the letter of credit, সেগুলোকে আমরা বলছি ডকুমেন্টস, তাই না? যে কোনো কাগজপত্রকে আপনি ডকুমেন্ট বলবেন না। আরেকটা মজার ব্যাপার বলি, যে দেখেন একই ডকুমেন্টের কিন্তু আবার দুই ধরনের মিনিং। ডকুমেন্টারি কালেকশনের ডকুমেন্টের এক ধরনের মিনিং, ডকুমেন্টারি ক্রেডিটের ডকুমেন্টের আরেক ধরনের মিনিং। ওকে, ডকুমেন্টারি ক্রেডিটের ডকুমেন্ট বলতে আমরা মিন করব ওই সমস্ত কাগজপত্র যেগুলো এলসি টার্মস এন্ড কন্ডিশনকে আপনার স্যাটিসফাই করবে। আর ডকুমেন্টারি কালেকশন বলতে আমরা মিন করি ওই সমস্ত কাগজপত্র যেগুলো নাকি আপনার কন্ট্রাক্টের টার্মস এন্ড কন্ডিশন ফুলফিল করে। দুইখানে কিন্তু দুই ধরনের অর্থ, কোথাও এগুলো কিন্তু একই রকম অর্থ না। সুতরাং এইখানের অর্থ যদি আবার ওইখানে অ্যাপ্লাই করতে যান ডকুমেন্টারি কালেকশনে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন, তাই না? তো সুতরাং ডকুমেন্টারি কালেকশনের ডকুমেন্টের অর্থ হচ্ছে these are the papers which will be fulfilling the terms and conditions of the contract. আর ডকুমেন্টারি ক্রেডিট ডকুমেন্টের অর্থ হচ্ছে these are the papers which will be fulfilling the terms and conditions of the letter of credit document. এটাকে আমরা আসলে ডকুমেন্ট বলে থাকি। অন্য যে কোনো কাগজকে আমরা ডকুমেন্ট বলবো না, যেগুলো এলসি টার্মস এন্ড কন্ডিশনকে ফুলফিল করবে সেগুলোকে আমরা ডকুমেন্ট বলবো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই ডকুমেন্টগুলোকে আপনি মানে কিভাবে ক্লাসিফাই করবেন, হাউ টু ক্লাসিফাই দেম। ওকে, দেখবেন ইউসিপি 600 কোথাও ডকুমেন্টের কোনো ক্লাসিফিকেশন নাই। আবার এট দ্য সেম টাইম যারা নাকি এই ইউসিপি খুব মানে সিরিয়াসলি পড়ে বা প্র্যাকটিস করে, তাই না? আর যারা দুইটাই করে তারা তো একদম সেরা লোকজন। যেমন আপনারা যারা সিনিয়র প্র্যাকটিশনার আছেন তারা পড়েনও আবার প্র্যাকটিসও করেন। আমরা তো শুধুমাত্র খালি মানে পড়েই যাই, আর মাঝে মধ্যে আপনাদের কাছ থেকে একটু শুনি, ওকে, পড়ে যাই বা গবেষণা করে যাই, তাই না?
তারা ঠিকই বলবেন যে ইউসিপিতে কিভাবে ডকুমেন্টগুলোকে ক্লাসিফাই করা হচ্ছে, তাই না? যেমন আর্টিকেল নাম্বার 18 আছে কমার্শিয়াল ইনভয়েস ডকুমেন্ট, আর্টিকেল নাম্বার 28 হচ্ছে ইন্স্যুরেন্স ডকুমেন্ট, আবার আর্টিকেল নাম্বার 14F এ বলা আছে আদার ডকুমেন্ট সম্বন্ধে। তো এই সবগুলো দেখে থেকে now we can conclude that there are 4 types of document, okay, and nobody can deny it, nobody can challenge me, তাই না? যে যে অন্যরকম ভাবে ক্লাসিফিকেশন করা যায় তা না। আমি অনেকেই দেখি যে ওরা ডকুমেন্টকে ক্লাসিফাই করে বিটুইন কমার্শিয়াল এন্ড ফাইন্যান্সিয়াল। ওটা কিন্তু ডকুমেন্টারি কালেকশনের ক্লাসিফিকেশন, ওটা কিন্তু ডকুমেন্টারি ক্রেডিটের ক্লাসিফিকেশন না। দিস ইজ দ্য রং কনসেপ্ট, ওকে। ডকুমেন্টারি কালেকশনের ক্লাসিফিকেশন হচ্ছে ফাইন্যান্সিয়াল এন্ড কমার্শিয়াল, কিন্তু ডকুমেন্টারি ক্রেডিটের ক্লাসিফিকেশন হচ্ছে ট্রান্সপোর্ট ডকুমেন্ট, কমার্শিয়াল ইনভয়েস, ইন্স্যুরেন্স ডকুমেন্ট এন্ড আদার্স। This is the classification of documents under documentary credit, okay? আচ্ছা, তাহলে এই যে একটা ভ্যাক শব্দ ব্যবহার করলাম আদার্স কিন্তু দেখেন শব্দটা কিন্তু আমার দেয়া না। আপনারা যদি এটা কনসাল্ট করতে চান পরে এটা দেখেন, আর্টিকেল নাম্বার 14F এ বলা আছে। আর্টিকেল নাম্বার 14 তো আমরা পড়াবোই আজকে তো আমাদের মূল আলোচনার বিষয়বস্তু আর্টিকেল নাম্বার 14 এবং 16, তাই না? তো আর্টিকেল নাম্বার 14F এ আদার্স সম্বন্ধে বলা আছে। আদার মিনস আদার দেন ট্রান্সপোর্ট, ইন্স্যুরেন্স এন্ড ইনভয়েস। আদারের অর্থই হচ্ছে ট্রান্সপোর্ট, ইন্স্যুরেন্স এবং ইনভয়েস বাদ দিয়ে বাকি যত ধরনের ডকুমেন্ট আপনি চাবেন সবই হচ্ছে আদার্স, ওকে। ধরেন আপনি যদি এখন বিল অফ এক্সচেঞ্জ চান, তাহলে বিল অফ এক্সচেঞ্জ কোথায় পড়বে? আদার্সে পড়বে, তাই না? কারণ আমাকে তো বলাই হচ্ছে যে ডকুমেন্ট হচ্ছে 4 ধরনের, ট্রান্সপোর্ট, ইন্স্যুরেন্স এন্ড ইনভয়েস, তাই না? তো বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে আদার্সের ক্যাটাগরিতে আসবে, ওকে। সো বিল অফ এক্সচেঞ্জ আপনার, যদিও বাংলাদেশে আমরা বিল অফ এক্সচেঞ্জকে খুব বেশি সিগনিফিকেন্স দিয়ে থাকি, বাট এই যারা নাকি মানে ইউসিপি ফর্মুলেট করেছে, তাই না, তারা কিন্তু বিল অফ এক্সচেঞ্জকে বেশি পাত্তা দেয় না। তারা বিল অফ এক্সচেঞ্জকে আদার্স ক্যাটাগরিতে রাখে, মানে অন্যান্য। আমরা যখন যে কোনো ক্যাটাগরাইজেশন করি তার মধ্যে যদি একটা ক্যাটাগরি থাকে অন্যান্যর মানে কি? অন্যান্য মানে যেগুলো কোনো গ্রুপে পড়ে না তাকে আলাদাভাবে দেখানো হয়, তাই না? তো সুতরাং এই বিল অফ এক্সচেঞ্জকে আমরা অনেক বেশি দাম দিলে কি হবে? ইন্টারন্যাশনাল এক্সপার্ট বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস এটাকে কিন্তু অন্যান্য বলেই চালিয়ে দেয়, তাই না? সো বিল অফ এক্সচেঞ্জ ইজ টু বি ক্লাবড আন্ডার অন্যান্য, যে এটা অন্যান্যর মধ্যেই থাকবে, এটা তেমন কোনো সিগনিফিকেন্স না। ইনফ্যাক্ট ডকুমেন্টারি ক্রেডিটের কনটেক্সটে সবচেয়ে বেশি সিগনিফিকেন্স পায় কিন্তু আপনার ট্রান্সপোর্ট ডকুমেন্ট, তাই না? তারপরে কমার্শিয়াল ইনভয়েস বলেন, ইন্স্যুরেন্স ডকুমেন্ট বলেন এবং অন্যান্যগুলো, তাই না? সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় ট্রান্সপোর্ট ডকুমেন্টকে, ওকে। সেই জন্য ট্রান্সপোর্ট ডকুমেন্টের উপর আরেকদিন আপনারা আলোচনা করতে পারেন, তাই না? এবং স্পেশালি যারা নাকি আপনার শিপিং ডিপার্টমেন্টের সাথে জড়িত তাদের কাছ থেকে একজন লোক এনে তখন আপনাদের সামনে আলোচনা করতে পারেন, তাহলে দেখবেন যা আলোচনা কত ফ্রুটফুল হয়, তাই না? কারণ আমরা তো অনেক কিছুই মানে ট্রান্সপোর্ট ডকুমেন্টের ব্যাপারটা তো পুরোপুরি শিপিং ডিপার্টমেন্টের ব্যাপার, তাই না? সুতরাং ওই রকম ভাবে আলোচনাগুলো আমরা আজকাল করতে পারি বা করি, মানে যারা নাকি প্র্যাকটিশনার তাদের সামনে। বাট যারা নতুন জয়েন করবে, প্রফেশনাল অফিসার বা এমনি ফরেন এক্সচেঞ্জ শিখতে চায়, তাদের জন্য এত এক্সপার্ট আনার কোনো দরকার নেই। কিন্তু এগুলোর জন্য এই ধরনের এক্সপার্ট লোকজন দেন। আপনারা যখন ইন্স্যুরেন্স ডকুমেন্ট নিয়ে আলোচনা করবেন, তাই না, তখন ডেফিনেটলি আপনার ইন্স্যুরেন্স সেক্টরের কাউকে আনবেন, তাই না? এ নিয়ে তখন বাট যারা প্রফেশনাল অফিসার লেভেলের কোর্সের জন্য তখন আমরা নিজেরাই আলোচনা সেরে নিতে পারি, ওকে। আচ্ছা, সো এরকম ভাবে আমরা ডকুমেন্টগুলোকে ক্লাসিফাই করি, ওকে। আবার দেখেন আমি এই যে আপনার কি বলে ডকুমেন্টারি কালেকশনের কথা বলছিলাম। ডকুমেন্টারি কালেকশনে কিন্তু ডকুমেন্টগুলোকে ফাইন্যান্সিয়াল এবং কমার্শিয়াল এই দুই ভাগে ভাগ করে। ডকুমেন্টারি কালেকশনে কিন্তু যেমন ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের মধ্যে কি কি পড়ে? বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসারি নোট, চেক, ড্রাফট, এগুলো পড়ে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট। ডকুমেন্টারি কালেকশনে কিন্তু বিল অফ এক্সচেঞ্জ কিন্তু মানে সর্বোচ্চ প্রাধান্য পায়, কিন্তু ডকুমেন্টারি ক্রেডিটে বিল অফ এক্সচেঞ্জের কোনো দাম নাই, তাই না? আর ডকুমেন্টারি কালেকশনে আদার দেন বিল অফ এক্সচেঞ্জ বাকি সব হচ্ছে কমার্শিয়াল ডকুমেন্ট। কিন্তু ডকুমেন্টারি ক্রেডিটে কিন্তু আমরা কমার্শিয়াল, ফাইন্যান্সিয়াল এভাবে ক্লাসিফাই করি নাই। যদিও অনেকে আমি দেখি ইভেন বাংলাদেশে ওই যে বাড়ি থেকে লোকজন আসে, ভিনসেন্ট টিনসেন্ট এরাও দেখি অনেক সময় এরকম ভাবে ভাগ করে আপনার কমার্শিয়াল এবং ফাইন্যান্সিয়াল, ওকে। কিন্তু ইউসিবির মেনে যদি আমি চলি, তাহলে ইউসিবির কোথাও কমার্শিয়াল, ফাইন্যান্সিয়াল নামে কোনো রকম হিন্টস দেয়া নেই। হিন্ট যেটা দেয়া আছে এটা হচ্ছে ট্রান্সপোর্ট ডকুমেন্ট, আপনার কমার্শিয়াল ইনভয়েস, ইন্স্যুরেন্স ডকুমেন্ট এন্ড আদার্স, ওকে। আচ্ছা,
যেহেতু বিল অফ এক্সচেঞ্জের প্রসঙ্গটা আসলোই, এটাও এক্সামিনেশন একটা জিনিস, তাই না? তাহলে দেখেন এই যে এই বিল অফ এক্সচেঞ্জকে আমরা কেন প্রাধান্য দিই না যখন আমরা ডকুমেন্ট টু ক্রেডিট হ্যান্ডেল করি? জানেন, ক্যান ইউ এক্সপ্লেইন দিস, মানে দ্যাট ওয়াই দ্য বিল অফ এক্সচেঞ্জ has not been given that much importance under documentary credit? ওকে, বিল অফ এক্সচেঞ্জে কেন কোনো বাধা না? আপনারা এই 39টা আর্টিকেল ভালো মতো দেখেন, দেখবেন সরাসরি বিল অফ এক্সচেঞ্জের উপরে একটা সিঙ্গেল আর্টিকেলও ডিভোট করা নাই। এটি তো ইন্ডিকেট করে দ্যাট দ্য বিল অফ এক্সচেঞ্জ ইজ নট দ্যাট মাচ সিগনিফিকেন্ট ডকুমেন্ট ইন দ্য কনটেক্সট অফ ডকুমেন্টারি ক্রেডিট, তাই না? একটা আলাদা আর্টিকেলও কিন্তু বিল অফ এক্সচেঞ্জের উপরে নাই, তাই না? আর দেখেন ট্রান্সপোর্ট ডকুমেন্টের উপরে আর্টিকেল নাম্বার 19 থেকে শুরু করে একদম 27 পর্যন্ত। আর তারপরে তো ক্রস রেফারেন্স আরো কত জায়গায় যে আছে, এটা তো শেষ নাই। ওকে, কিন্তু বিল অফ এক্সচেঞ্জের রেফারেন্স মানে বিল অফ এক্সচেঞ্জের উপরে কোনো সেপারেট আর্টিকেল নাই। হ্যাঁ, দুই এক জায়গায় ড্রাফট বলা আছে, তাও কি ব্র্যাকেট বন্দি অবস্থায়, মানে কোনো ডেফিনেশনও নাই। এত অবজ্ঞা করার কারণটা কি? ডু ইউ নো ইট? যে কেন আমরা বিল অফ এক্সচেঞ্জের উপরে এতটা নাখোশ while we handle this documentary credit, তাই না? লজিকটা হচ্ছে যে কেন আমরা বিল অফ এক্সচেঞ্জের উপরে এত ইম্পর্টেন্স দেই না, তাই না? কারণ লেটার অফ ক্রেডিটটা কি? লেটার অফ ক্রেডিটটা কি? লেটার অফ ক্রেডিট হচ্ছে ইটস এ কমিটমেন্ট অফ মেকিং পেমেন্ট, তাই না? ইটস এ কমিটমেন্ট অফ মেকিং পেমেন্ট। এটা একটা অঙ্গীকার যে ভাই তুমি আমার এই সমস্ত টার্মস এন্ড কন্ডিশন গুলো ফুলফিল করবা, তাহলে আমি আমার কমিটমেন্ট রক্ষা করবো, তাই না? হ্যাঁ, তো ইটস এ কমিটমেন্ট অফ মেকিং পেপার। ওকে, আর বিল অফ এক্সচেঞ্জটা কি? বিল অফ এক্সচেঞ্জটা কি? লেটার অফ ক্রেডিট তো কমিটমেন্ট অফ মেকিং পেমেন্ট বাই এ ব্যাংক, কিন্তু বিল অফ এক্সচেঞ্জটা কি? বিল অফ এক্সচেঞ্জ ইটস এর অর্ডার টু মেক পেমেন্ট। বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে ইটস অর্ডার টু মেক পেমেন্ট বাই দ্য ড্রয়ার টু দ্য ড্রয়ি, তাই না? সুতরাং এটা একটা অর্ডার। এখন আপনি যদি কমিটমেন্ট করেন তা আপনাকে অর্ডার করতে পারে, তাই না? অর্ডার করতে পারে না। আপনাকে যদি অর্ডার করে তাহলে আপনি বলবেন ভাই আপনি একটা অভদ্র মানুষ, আমি নিজের থেকে আপনাকে কমিটমেন্ট দিচ্ছি, আর নাও অ্যাগেইন ইউ আর অর্ডারিং মি টু মেক পেমেন্ট, তাই না? তো সেই জন্য বিল অফ এক্সচেঞ্জ থাকলে, লেটার অফ ক্রেডিট থাকলে বিল অফ এক্সচেঞ্জের কোনো দরকার নেই। দিস ইজ দ্য রিজন যে কেন উন্নত বিশ্বে বিল অফ এক্সচেঞ্জের কোনো ইম্পর্টেন্স দেওয়া হয় না। আমি তো নিজের থেকে কমিটমেন্ট দিয়েছি আপনাকে, আপনি আমার এই সমস্ত টার্মস এন্ড কন্ডিশন ফুলফিল করেন, তাহলে আমি আমার কমিটমেন্ট রক্ষা করব। আর যদি টার্মস এন্ড কন্ডিশন ফুলফিল না করেন, আপনি যতই অর্ডার করেন না কেন, আই ডোন্ট কেয়ার, আমি আপনার কোনো অর্ডারকে আমি কেয়ার করি না, তাই না? সো দ্যাট ইজ দ্য রিজন। একটা হচ্ছে অর্ডার, একটা হচ্ছে কমিটমেন্ট। সুতরাং দুইটা তো সাংঘর্ষিক, তাই না? দুইটা তো একসাথে চলার কথা না, এই জন্য চলে না একসাথে। ওকে, আচ্ছা, সো দিস ইজ দ্য রিজন যে কেন। কিন্তু বাংলাদেশে আমরা কি করি? আমরা যখন এলসি ওপেন করি, তাই না? তো এলসি ওপেন করে মানে আমি কমিটমেন্ট দিচ্ছি ফর মেকিং পেমেন্ট টু মাই এক্সপোর্টার অর টু দ্য বেনিফিশিয়ারি, তাই না? এট দ্য সেম টাইম আমি যখন টার্মস এন্ড কন্ডিশন গুলো লিখি, 1 নম্বর টার্মস এন্ড কন্ডিশনে লিখি বিল অফ এক্সচেঞ্জ ইজ টু বি সাবমিটেড। না, আমি নিজে কমিটমেন্ট করলাম, আবার আমি নিজেই আপনাকে বললাম ভাই আপনি কিন্তু আমাকে অর্ডার করেন। মানে কেমন, মানে বৈপরীত্য আমাদের আচরণের মধ্যে, তাই না? তাই না? তার মানে এই যে আমি টার্মস এন্ড কন্ডিশন যেটা লিখলাম, এটা আসলে ভুল লিখেছি, এটা আসলে ঠিক লিখিনি। এবং ভুল লিখেছি, কিভাবে ভুল লিখেছি সেটা আমি আসতেছি আর্টিকেল নাম্বার 14F যখন আলোচনা করব, তখন আপনারা বুঝতে পারবেন যে হাউ কাম যে শুধুমাত্র বিল অফ এক্সচেঞ্জ আপনাকে চাইতে কেউ মানা করেনি। ইউসিপের আর্টিকেল নাম্বার 14 এবং 16 কোথাও কিন্তু মানা করেনি, বলছে চাইতে পারেন, কিন্তু চাইতে গেলে কিন্তু আপনাকে অন্যভাবে চাইতে হবে, এইভাবে চাইলে হবে না। কারণ চাইতে গেলে আপনাকে তখন আদার ডকুমেন্টস এর পর্যায়ে আপনাকে নিয়ে যেতে হবে। আদার ডকুমেন্টস এর আপনার কি বলে বৈশিষ্ট্যগুলো কি, সেগুলো যখন আমরা আলোচনা আসবো তখন এগুলো বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, সো দিস ইজ দ্য রিজন যে কেন আপনার লেটার অফ ক্রেডিট থাকলে বিল অফ এক্সচেঞ্জের কোনো প্রয়োজন হয় না, তাই না? লেটার অফ ক্রেডিট আপনার যদি থাকে তাহলে বিল অফ এক্সচেঞ্জ দরকার নেই। ওকে, আচ্ছা, এগুলো সম্বন্ধে যখন আমরা কথাবার্তা বলা শুরু করেছিলাম, বহু আগের কথা বলি, আজকে না তো, 80-র দশকের দিকে, তখন অনেকে বলতো আর কি পাগলের মতো কথাবার্তা বলে, বিল অফ এক্সচেঞ্জ ছাড়া বলে লেটার অফ ক্রেডিট হয়নি। ওকে, তারপরে এইগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা করতে 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 অনেক পরে যে ব্যাংকাররা এগুলো আস্তে আস্তে বোঝা শুরু করলো, যখন নাকি বড় বড় ব্যাংকগুলো থেকে বলা শুরু হইলো
যে আমি কিন্তু তোমার কাছে বিল অফ এক্সচেঞ্জ চাই না, বিল অফ এক্সচেঞ্জ চাইলে তুমি যদি সাবমিট করো তাহলে কিন্তু তোমার $100 কেটে রেখে দিব, $200 কেটে রেখে দিব। যখন কাটা শুরু হয়ে গেল তখন এরা যে রিয়েলাইজ করলো যে না আসলে তো বিল অফ এক্সচেঞ্জ চাওয়া যায় না, তাই না? এভাবে আমাদের আস্তে আস্তে উপলব্ধি আসছে, তাই না? উপলব্ধি আসছে। ওকে, এখন এই ইউসিবি 600 কথাই তো কেউ শুনতে পারতো না কোনো এক সময়। ওকে, আর দেখেন এখন বাংলাদেশে ইউসিবি 600 শুধু কথাই শোনে না, বাংলাদেশে প্রায় 300-র অধিক আপনার এই মানে সিডিসিএসডি আপনার সার্টিফিকেট হোল্ডার আছে, 300-র অধিক। ওকে, তো যাই হোক, দিস ইজ অ্যাবাউট ইউর মানে কনফ্লিক্ট বিটুইন দ্য লেটার অফ ক্রেডিট এন্ড দ্য বিল অফ এক্সচেঞ্জ। তাহলে এইটা গেল ডকুমেন্ট কাকে বলে এবং ডকুমেন্টের ক্লাসিফিকেশন। ওকে, এবার আমি আসি এক্সামিনেশন। এক্সামিনেশন আমরা কিভাবে করব এবং কেন করব, কারা করবেন এবং কেন করবেন ওইটাকে বুঝে নিই, তারপরে এক্সামিনেশন কিভাবে করব এটা তো আমার আর্টিকেল নাম্বার 14 বলে। আর্টিকেল নাম্বার 14 টাইটেলই কিন্তু স্ট্যান্ডার্ড ফর এক্সামিনেশন অফ দ্য ডকুমেন্ট, দিস দ্য স্ট্যান্ডার্ড ফর এক্সামিনেশন অফ দ্য ডকুমেন্ট। ওকে, সুতরাং আপনাকে ওই আর্টিকেল নাম্বার 14 এর 12টা সাব আর্টিকেলের মধ্যে কিন্তু আপনার বলে দেওয়া আছে হাউ ক্যান উইল কন্ডাক্ট ইউর এক্সামিনেশন ওয়ার্ক। ওকে, সুতরাং আপনি নিজের মতো করে এদিক ওদিক চলে যাবেন, সেটা করলে কিন্তু আপনার ইন্টারেস্ট আপনার প্রোটেক্টেড হবে না। তো টুডে টুমরো আপনি ঝামেলা। ওয়াই উই শুড অর্গানাইজ দিস এক্সামিনেশনের পারপাসটা কি, আমাকে কেন এক্সাম করতে হবে? ওকে, ডকুমেন্ট এক্সামিনেশন আমি কেন করব? ওকে, ডকুমেন্ট এক্সামিনেশনের পারপাস হচ্ছে, ডকুমেন্ট এক্সামিনেশনের উদ্দেশ্য হচ্ছে বা গোল হচ্ছে টু সি দ্যাট দ্য ডকুমেন্টস আর কমপ্লাইং। ডকুমেন্টস গুলো কমপ্লায়েন্ট কিনা এইটা ডিটারমাইন করার জন্য আমরা ডকুমেন্ট এক্সামিনেশন করি। ওকে, ডকুমেন্ট এক্সামিনেশন অনলি ফর দ্য সেক অফ এক্সামিনেশন করা হয় না। ডকুমেন্ট এক্সামিনেশনস will be done only for the sake of determining the compliance of the document। ঠিক আছে, তার মানে কমপ্লাইং প্রেজেন্টেশন হলো কিনা সেইটা আমরা কিভাবে ডিটারমাইন করব, সেইটা আমরা ডিটারমাইন করব বাই দ্য এক্সামিনেশন অফ ডকুমেন্ট। মানে ডকুমেন্ট এক্সামিনেশনের মাধ্যমে আমরা ডিটারমাইন করব whether the documents are complying or not, তাই না? এবং কমপ্লাইং ডকুমেন্টস এর অর্থ কি, এটা কিন্তু ওই অর্থটা কিন্তু আবার আর্টিকেল নাম্বার 2 তে বলে দেওয়া আছে। আমি যখন ইউসিপির উপর সাধারণত ক্লাস নেই, সবসময় পার্টিসিপেন্টদের বলি যে কয়েকটা আর্টিকেল আপনাদের মুখস্থ থাকবে। প্রাথমিকভাবে হচ্ছে আর্টিকেল নাম্বার 2, আর্টিকেল নাম্বার 3, এটা হচ্ছে আপনার প্রাথমিক দায়িত্ব, তাই না? আর্টিকেল নাম্বার 2 তে কি আছে? আর্টিকেল নাম্বার 2 তে মোট 14টা ডেফিনেশন দেওয়া আছে। ওই 14টা ডেফিনেশন আপনার একদম নখের আগায় থাকবে, নখদর্পণে থাকবে। ওকে, আর আর্টিকেল নাম্বার 3 তে হচ্ছে 12টা ইন্টারপ্রিটেটিভ টার্মস দেয়া আছে, তাই না? ওই টার্মসগুলো আপনার ভালো মতো আপনার আয়ত্তে রাখতে হবে, তাই না? তাইলে দেখবেন আপনার লাইফ অনেক ইজিয়ার হয়ে যায়। এই কমপ্লাইং প্রেজেন্টেশন অর্থ আর্টিকেল নাম্বার 2 তে বলে দেয়া আছে। যে হোয়াট ডাজ ইট মিন? কমপ্লাইং প্রেজেন্টেশন মিনস presentation of document in line with the terms and conditions of the letter of credit, in line with the UCP rules। UCP এর আর্টিকেল গুলোকে কিন্তু আজকাল বলা হয় রুলস, তাই না? রুলস বলা হয়। and finally in line with the ISBP। ওকে, তো ডকুমেন্ট মানে কমপ্লাইং প্রেজেন্টেশন হতে গেলে আপনাকে 3টা শর্ত ফুলফিল করতে হবে। whether the documents have been presented in line with the terms and conditions of the letter of credit, number 1, in line with the কি বলে UCP rules, number 2, and number 3 হচ্ছে in line with the ISBP। সেটাও কিন্তু আবার বলা আছে whether the documents are complying or not, that should be decided only on the basis of the documents alone, তাই না? only on the basis of the documents alone। শুধুমাত্র ডকুমেন্টের উপর বেসিস করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে whether the documents are complying or not। এদিক ওদিক খবর নিয়ে কিন্তু পারবে না। ওই কাস্টমার এসে বললো যে ভাই উল্টাপাল্টা মাল তো পাঠাচ্ছে, তাড়াতাড়ি করে একটা ডিসক্রিপেন্সি বের করেন, ডকুমেন্টের মধ্যে যদি কোনো স্কোপ না থাকে তাহলে কিন্তু ইউ ক্যানট সে দ্যাট দ্য ডকুমেন্টস আর ডিসক্রিপেন্ট। ঝামেলা আছে কিন্তু। ওকে, তো সুতরাং whether the documents are complying or not, that should be decided on the basis of the documents alone। ডকুমেন্টের উপর বেসিস করে আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে ডকুমেন্টস গুলো কমপ্লাইং কিনা। কমপ্লাইং কিনা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার জন্য 3টা কমপ্লায়েন্স করতে হবে। একটা এলসি টার্মস এন্ড কন্ডিশন ফুলফিল করতে হবে, ইউসিপি রুলস ফুলফিল করতে হবে এবং আইএসবিপি ফুলফিল করতে হবে। ওকে, তবেই ডকুমেন্টস গুলো কমপ্লাইং আপনার হবে। ওকে,
আর সেকেন্ড যদি ডকুমেন্টস কমপ্লাইং না হয় তাহলে ডকুমেন্টস কি হবে? তাহলে ডকুমেন্টস আর ডিসক্রিপেন্ট। তাহলে কমপ্লাইং হলে আপনি একভাবে হ্যান্ডেল করবেন, কমপ্লাইং হলে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সেটা বলা আছে আর্টিকেল নাম্বার 15-এ। আর যদি কমপ্লাইং না হয় তাহলে কি হবে? তাহলে ডকুমেন্টস আর ডিসক্রিপেন্ট, তাই না? তাহলে ডকুমেন্টস আর ডিসক্রিপেন্ট, ঠিক আছে? তাহলে ডিসক্রিপেন্ট হলে আপনি হ্যান্ডেল করবেন কিভাবে সেটা বলা আছে আর্টিকেল নাম্বার 16-এ। সেটা বলা আছে আর্টিকেল নাম্বার 16-এ। সেই জন্য আমরা বলি আর্টিকেল নাম্বার 14, 15, 16। আপনি তো 14-এ আপনি পাবেন যে আপনার ফ্রেমওয়ার্ক অফ এক্সামিনেশন অফ দ্য ডকুমেন্ট, তাই না? এই ফ্রেমওয়ার্ক ধরে আপনি এক্সামিন করলেন, করে যদি দেখেন ডকুমেন্টস আর কমপ্লাইং, দেন ইউ ফলো আর্টিকেল নাম্বার 15. If you find that the documents are not complying, then you follow article number 16. Okay. So these are the process of handling discrepant document by examination of document. Okay. এই প্রসেসে আমরা আগাবো, তাই না? তো সুতরাং এই জন্যই আপনার আর্টিকেল নাম্বার 15 এবং 14 এবং 14, 15, 16 বা 14, 16 হইলে চলে। তবে 15তে এমন কিছু আপনার ইম্পর্টেন্ট না, ভেরি ভেরি স্মল আর্টিকেল, ওইটা আমরা আলোচনা করবো, তাই না? তো আমি যেটা আমার পার্টিসিপেন্টদের সবসময় বলতাম যে আজকাল তো আর ব্যাংকিং এর উপরে আজকাল ক্লাস আর আর খুব এদিক ওদিক নেওয়া হয় না, আমি তো এখন অন্য সেক্টরে চলে আসছি। তো যে বলতাম আর্টিকেল নাম্বার 2, 3 তো মুখস্থ থাকতেই হবে। 2, 3 মুখস্থ হয়ে গেলে তারপরে বলি আর্টিকেল নাম্বার 14, 16 মুখস্থ করো। আর প্র্যাকটিশনারদের জন্য তো মুখস্থ করা সহজ, কারণ আপনারা তো প্র্যাকটিস করতেছেন, তাই না? আর মুখস্থ করার অর্থ কিন্তু আমি এই বলি না আপনাকে একদম ওয়ার্ড টু ওয়ার্ড মুখস্থ করতে হবে। মুখস্থ করার অর্থ হচ্ছে এটা আপনার সেন্সটা মুখস্থ করতে হবে, তাই না? আপনাকে সেন্সটা মুখস্থ করতে হবে, নট ওয়ার্ড টু ওয়ার্ড। ওকে, তো আপনাকে সেন্সটা মুখস্থ করতে পারলে আপনার মোটামুটি লাইফ অনেক ইজিয়ার হয়ে যাবে, তাই না? 2, 3 মুখস্থ থাকলে ইন্টারপ্রিটেশন গুলো বোঝা যাবে। আর্টিকেল নাম্বার 14 জানা থাকলে কিভাবে ডকুমেন্ট এক্সামিনেশন করবো সেটা বুঝবেন, এবং যদি ডকুমেন্ট যদি ডিসক্রিপেন্ট হয় আর্টিকেল নাম্বার 16। ওকে, তো সেই জন্যই এই 3-4টা আর্টিকেল, দিস আর রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য কন্টেক্সট অফ দ্য ডকুমেন্ট টু গেট ইট। ওকে, কমপ্লাইং প্রেজেন্টেশন কি সেটা বললাম, যে আর যদি প্রেজেন্টেশন যদি কমপ্লাইং না হয় তাহলে প্রেজেন্টেশন হবে ডিসক্রিপেন্ট, তাই না? হ্যাঁ, তাহলে ডকুমেন্টস হবে ডিসক্রিপেন্ট। ওকে, হ্যাঁ। এখন আমরা এক্সামিনেশন কিভাবে করব? এক্সামিনেশন করার পরে আমরা সিদ্ধান্ত নেব ডকুমেন্টস গুলো কমপ্লাইং কিনা। ডকুমেন্ট যদি কমপ্লাই হয় তাহলে আমরা একভাবে ট্রিটমেন্ট দেব, ডকুমেন্ট যদি কমপ্লাইং না হয় তাহলে আমরা আরেকভাবে ট্রিটমেন্ট দেবো, মানে যদি ডিসক্রিপেন্ট হয় তাহলে আমরা আরেকভাবে ট্রিটমেন্ট দেবো, তাই না? এবার প্রথমে আসি যে হোয়াট ইজ দ্য ফ্রেমওয়ার্ক ফর আন্ডারটেকিং দিস এক্সামিনেশন অফ ডকুমেন্ট ওয়ার্কস, তাই না? মানে আমরা এক্সামিনেশন কিভাবে আন্ডারটেক করব, তাই না? এটার জন্য ইওর গাইডলাইন্স আর্টিকেল 14 স্ট্যান্ডার্ড ফর এক্সামিনেশন অফ দ্য ডকুমেন্ট, তাই না? এই আর্টিকেল নাম্বার 14 এর আওতায় আপনাকে পুরো এক্সামিনেশন কাজটা করতে হবে, তাই না? সেই জন্য আর্টিকেল নাম্বার 14টা আপনাকে খুব ভালো মতো বুঝতে হবে বা জানতে হবে। আমি মুখস্থ করি শব্দটা অবশ্য মানে ব্যবহার করি, যে এটা দিয়ে আমি মিন করি যে সেন্সটা আপনাকে বুঝতে হবে। ঠিক প্রথমে দেখেন আর্টিকেল নাম্বার 14A তে যেটা বলা আছে, দেখেন কি বলা আছে। এ nominated bank acting on its nomination. A nominated bank acting on its nomination. Do you know what is a nominated bank? Nominated bank কাকে বলে কেউ বলতে পারবেন? Nominated bank is the bank with whom the letter of credit is available. যার কাছে লেটার অফ ক্রেডিট পাওয়া যাবে, মানে কি? মানে যার কাছ থেকে পেমেন্ট পাওয়া যাবে, হি ইজ দ্য নোমিনেটেড ব্যাংক, তাই না? আগে আমরা নেগোশিয়েটিং ব্যাংক কনসেপ্ট ছিলাম, এখন কনসেপ্ট হচ্ছে নোমিনেটেড ব্যাংক, তাই না? এ নোমিনেটেড ব্যাংক, এ কনফার্মিং ব্যাংক ইফ এনি অ্যান্ড দ্য ইস্যুইং ব্যাংক মাস্ট এক্সামিন এ প্রেজেন্টেশন টু ডিটারমাইন অন দ্য বেসিস অফ দ্য ডকুমেন্টস অ্যালোন, ওই যে আমার আলোচনার সময় বলেছিলাম, ওকে, whether or not the documents appear on their face to constitute a compliant presentation, তাই না? তার মানে আপনার দিস স্ট্যান্ডার্ড ফর এক্সামিনেশন অফ ডকুমেন্টের প্রথম কথাটাই হচ্ছে যে শুধুমাত্র 3 ধরনের ব্যাংক আপনাকে আপনার ডকুমেন্ট এক্সামিন করতে পারে। এটা কারা কারা? নোমিনেটেড ব্যাংক, কনফার্মিং ব্যাংক এবং ইস্যুইং ব্যাংক। এর বাইরে অন্য কেউ ডকুমেন্ট এক্সামিন করলে করতে পারে, বাট ওইটা কিন্তু লিগালি এক্সামিনেশন হয় না। তো লিগালি এক্সামিনেশন করতে পারে আইদার নোমিনেটেড ব্যাংক, নোমিনেটেড ব্যাংকের ডেফিনেশন সেটা আপনাদেরকে বলেছি, or a confirming bank or issuing bank, তাই না? বা তিন পক্ষ এটা আপনার এক্সামিনেশন করতে পারে। এবং এক্সামিনেশন কেন করবে? দে মাস্ট এক্সামিন এ প্রেজেন্টেশন টু ডিটারমাইন, মানে ডিটারমাইন করার জন্য অন দ্য বেসিস অফ দ্য ডকুমেন্টস অ্যালোন, শুধুমাত্র ডকুমেন্টের উপর বেসিস করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কাস্টমার এসে বললো যে স্যার মাল খারাপ, একটা ডিসক্রিপেন্সি বাইর করে ফেললেন, তাই না? ওইটার উপরে না,
তাই না? তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, টুডে অর টুমরো কোথাও না কোথাও আপনি বিপদে পড়বেনই। ওকে, অন দ্য সো ইউ উইল হ্যাভ টু ডিসাইড অন দ্য বেস অফ দ্য ডকুমেন্টস অ্যালোন। ডকুমেন্টের উপরে বেসিস করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে whether the documents are appearing on their face to constitute a complying presentation, তাই না? ডকুমেন্টস গুলো কমপ্লাইং প্রেজেন্টেশন কিনা সেটা আপনার দেখার জন্য আমরা ডকুমেন্ট এক্সামিনেশন করব, এবং ডকুমেন্ট কারা এক্সামিন করবে সেটার কথা তো বললামই, তাই না? নমিনেটেড ব্যাংক, ইস্যুইং ব্যাংক অ্যান্ড কনফার্মিং ব্যাংক, এর বাইরে অন্য কেউ ডকুমেন্ট এক্সামিন করতে পারে না, বা ডকুমেন্ট এক্সামিন করলে করতে পারে, বাট ওই এক্সামিনেশনে কারো কিছু আসে যায় না, তাই না? এবং কেন এক্সামিনেশন করবেন? টু সি দ্য ডকুমেন্টস আর কমপ্লাইং। এবং কিভাবে করবেন? অন দ্য বেসিস অফ দ্য ডকুমেন্টস অ্যালোন। ওকে, সুতরাং এগুলো খালি পড়ার জন্য পড়বেন না, এগুলোর মানে ইনার মিনিং গুলো আসলে বোঝার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা, সো দিস নাম্বার 1 14A। ওকে, এবার আসি আমরা 14B। ওকে, এ নমিনেটেড ব্যাংক অ্যাক্টিং অন ইটস নমিনেশন। নমিনেটেড ব্যাংকের নমিনেশন কে দিবে বলেন তো দেখি? নমিনেটেড ব্যাংকের নমিনেশন দিবে ইস্যুইং ব্যাংক, কারণ ইস্যুইং ব্যাংক তো হচ্ছে প্রাইমারি কমিটমেন্ট দেয়া, তাই না? আসলে প্রাইমারি কমিটমেন্টটা কে দেয়? ইস্যুইং ব্যাংক। সুতরাং সমস্ত নমিনেশন দেওয়ার দায়িত্ব ইস্যুইং ব্যাংকেরই। ওকে, এ নমিনেটেড ব্যাংক অ্যাক্টিং অন ইটস নমিনেশন, এ কনফার্মিং ব্যাংক ইফ এনি, and the issuing bank shall each have a maximum of 5 working days or 5 banking days. Banking day কি আসলে আমরা ওয়ার্কিং ডে বলি। So do you know what is the meaning of the word banking day? এটার ডেফিনেশনে কিন্তু আর্টিকেল নাম্বার 2 তে বলে দেয়া আছে। Banking day is a day on which a bank is regularly open. যে দিনটাতে একটা দেশের একটা ব্যাংক রেগুলারলি খোলা থাকে। যেন আমাদের দেশে রেগুলারলি খোলা থাকে রোববারে, কিন্তু আমেরিকাতে রেগুলারলি রোববারে খোলা থাকে না। সেজন্য আমেরিকাতে আপনার রোববার ইজ নট এ ব্যাংকিং ডে, কিন্তু বাংলাদেশে কিন্তু রোববার ইজ এ ব্যাংকিং ডে, তাই না? বা ধরেন এই যে ঈদের আগে অনেক সময় আমাদের সেন্ট্রাল ব্যাংক বলে যে আপনার কি বলে, আপনার ইন্ডাস্ট্রিয়াল বেল্টের ব্যাংকগুলো আপনার ঈদের আগের দিন খোলা থাকবে। ওইটা কিন্তু আমরা রেগুলার ব্যাংকিং ডে বলি না, তাই না? ওকে, shall each have a maximum of 5 banking days following the day of presentation to determine if a presentation is complying. তার মানে ডকুমেন্ট এক্সামিনেশন করার জন্য আপনি কয়দিন সময় পাবেন? 5 দিন সময় পাবেন। এখন এই 5 দিনটা আপনি গুনবেন কিভাবে? ফলোইং দ্য ডেট অফ প্রেজেন্টেশন অফ দ্য ডকুমেন্ট, যেদিন ডকুমেন্ট পেলেন তার পরের দিন থেকে আপনি গুনবেন। ধরেন আপনি ডকুমেন্ট পেলেন আপনি বৃহস্পতিবারে, তাহলে আপনি 5 দিন গণনা শুরু করবেন কোত্থেকে? শুক্রবার থেকে না, রোববার থেকে, তাই না? সো 5 ব্যাংকিং ডেজ ফলোইং দ্য ডেট অফ প্রেজেন্টেশন অফ দ্য ডকুমেন্ট, মানে যেদিন আপনি ডকুমেন্ট আপনার ব্যাংকে প্রেজেন্ট করা হবে তার পরের দিন থেকে আপনি 5 দিন গুনবেন, তাই না? এই 5 দিনের মধ্যেই কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে বলে দিতে হবে whether you are going to whether the documents are complying or the documents are discrepant. সো এই সিদ্ধান্ত কিন্তু আপনাকে এই 5 দিনের মধ্যেই আপনাকে নিতে হবে। 5 দিনের বেশি আপনি 1 ঘন্টা সময় পাবেন না। আর যদি 5 দিনের মধ্যে সিদ্ধান্ত না জানান তাহলে কি হবে? ধরেন আপনি 5 দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে পারলেন না, কেন? বলে আমার অমুক অফিসার তো ছুটিতে গেছে, ওর তো করোনা হয়েছে, সুতরাং এখানে 5 দিনের মধ্যে দিতে পারলাম না, তাহলে কি হবে? তাহলে কিন্তু you have no argument that the documents are discrepant, even if the documents are discrepant. তার মানে 5 দিনের মধ্যে যদি আপনি কি সিদ্ধান্ত না দিতে পারেন, then you have no reason to claim that the documents are not compliant. আপনাকে বলতে হবে ডকুমেন্টস আর কমপ্লায়েন্ট, কারণ যেহেতু আপনি 5 দিনের মধ্যে পারেননি। ওকে, এটার কথা পরে বলা আছে, সেটা আমরা দেখাবো। সুতরাং এই 5 দিন কিন্তু মারাত্মক। এই 5 দিনের মধ্যে আপনাকে কিন্তু এই সিদ্ধান্ত নিতে হবে। এবং এই 5 দিনের কনটেক্সটে কিন্তু আরো কিছু অর্থ আছে। এই যেমন আমরা অনেক সময় বলি না সাইড ডকুমেন্ট। সাইড ডকুমেন্ট মানে কি? দেখা মাত্র আমি পেমেন্ট দেব না, দেখা মাত্র তো আমাকে ডিসাইড করতে হবে whether documents are complying, তারপরে তো আমি পেমেন্ট দিব, তাই না? সেই জন্য সাইড ডকুমেন্ট মানে সাইড এলসি কিন্তু বেসিক্যালি মিনস ইউ উইল হ্যাভ টু মেক দ্য পেমেন্ট উইদিন 5 days। ওকে, সুতরাং 5 দিনের মধ্যে আপনাকে পেমেন্টটা করতে হবে, বা 6 দিনও যেতে পারে, কারণ 5 দিনের মধ্যে তো আপনি ডিসিশন নেবেন, কিন্তু ডিসিশনটা আপনাকে 5 দিনের মধ্যে জানাতে হবে। তা আমি যদি 5 দিনও যদি বেঞ্চমার্ক ধরি, তার মানে সাইট এলসি এটা কিন্তু দেখা মাত্র এলসি পেমেন্ট না, মিনিমাম আপনি সেখানে 5 দিন সময় পাবেন, তাই না? So anyway,
সো ডকুমেন্ট প্রেজেন্ট করার জন্য আপনি 5 দিন সময় পাচ্ছেন। ওকে, এবার আসি 14C তে। ওকে, 14C, a presentation including one or more original transport document. যে প্রেজেন্টেশনের মধ্যে যদি এক বা একের অধিক যদি ট্রান্সপোর্ট ডকুমেন্ট থাকে, সো সাবজেক্ট টু আর্টিকেল সাচ এন্ড সাচ must be made by or on behalf of the beneficiary. Okay, not later than 21 calendar days after the day of shipment. Okay, তার মানে আপনি প্রেজেন্টেশন আপনাকে ডকুমেন্ট প্রেজেন্ট করতে হবে অলওয়েজ নট লেটার দেন 21 ক্যালেন্ডার ডেজ আফটার দ্য ডেট অফ শিপমেন্ট। মানে শিপমেন্ট হওয়ার পরে 21 দিনের মধ্যে আপনাকে ডকুমেন্ট প্রেজেন্ট করতে হবে, তাই না? সাপোজিং ইউ হ্যাভ নট গিভেন এনি ডেট অফ প্রেজেন্টেশন ইন ইউর লেটার অফ ক্রেডিট, আপনি হয়তো বা লেটার অফ ক্রেডিট প্রেজেন্টেশন ডেটটা লিখতে ভুলে গেছেন বা ইচ্ছা করে লেখেন নাই, দেখি না আমার বেনিফিশিয়ারি কেমন জানে, তাই না? ওকে একটু বাজানোর জন্য আপনি কিছুই লেখলেন না, তার মানে কি? তার মানে ইউ উইল হ্যাভ টু সাবমিট দ্য ডকুমেন্ট উইদিন 21 days after the date of shipment, but not later than expiry date of the credit. এখন ধরেন আপনি কিছু লেখেন নাই, তাই না? এখন লেখেন নাই, সুতরাং আমি তো 21 দিন সময় পাবো আফটার দ্য ডেট অফ শিপমেন্ট, তাই না? কিন্তু ওই 21 দিন কিন্তু আবার এক্সপায়ারি ডেট এক্সিড করতে পারবে না, তাই না? এখন যদি এক্সপায়ারি ডেট যদি 15 দিনের মাথায় পড়ে যায়, তাহলে আপনাকে কিন্তু 15 দিনের মধ্যে ডকুমেন্ট জমা দিতে হবে, 15 দিনের পরে আর সময় পাবেন না। ওকে, সো নট লেটার দেন এক্সপায়ারি ডেট অফ দ্য ক্রেডিট। ওকে, এখন যদি এমন একটা জিনিস সিচুয়েশন হয় যে ধরেন আপনি 21 দিনের মধ্যে আপনার জমা দেওয়ার কথা, আপনি এলসিতে কিছুই লেখেন নাই, কিন্তু আপনি 21 দিনের মধ্যে জমা দিতে পারলেন না, আপনি হয়তো বা 23 দিনের মাথায় জমা দিলেন, কিন্তু এক্সপায়ারি ডেট আছে তখনও। ওকে, সেই ধরনের ডকুমেন্টকে আপনারা কি বলবেন? এগুলোকে কিন্তু এখনকার ইউসিবি 600 এর ফ্রেমওয়ার্কে বলা হয় স্টেল ডকুমেন্ট। স্টেল, বাসি, মানে পচে নাই, তাই না? ইট ইজ স্টেল। ওকে, সো আফটার 21 days বাট নট এক্সিডিং এক্সপায়ারি ডেট অফ দ্য ক্রেডিট, এগুলোকে আমরা বলি স্টেল ডকুমেন্ট, তাই না? এটা কিন্তু আইএসবিপি তে প্রভিশনটা দেয়া আছে, সেই জন্য তো আইএসবিপি বলা হয় যে আইএসবিপি উইল হেল্প ইউ টু এক্সামিন দ্য ডকুমেন্ট, তাই না? তা আপনি 21 দিনের মধ্যে আপনাকে ডকুমেন্ট জমা দেওয়ার কথা আফটার দ্য ডেট অফ শিপমেন্ট, কিন্তু 21 দিনের মধ্যে আপনি পারেন নাই, হয়তো বা আপনি 23 দিনের মাথায় জমা দিয়েছেন, বাট ওই 23 দিনের মধ্যে তখনও এলসি এক্সপায়ার করেনি, তাই না? এলসি এক্সপায়ার করে, তাহলে সেটাকে কোন ধরনের ডকুমেন্ট বলবেন? সেটা হচ্ছে স্টেল ডকুমেন্ট, বাসি। এবার আপনার ব্যাপার, আপনি এটা এবার ডকুমেন্ট অ্যাকসেপ্ট করবেন কি? আপনি যদি ডেট অফ প্রেজেন্টেশন একটা যদি দিয়ে দেন ঠিক মতো, তাহলে এটা আপনি রিফিউজ করতে পারেন, আর যদি ডেট অফ প্রেজেন্টেশন না দেন, তাহলে এটা আপনি কি করে, আপনি এটা আপনাকে বলা হচ্ছে বা এটা বাসি, এটা একটু ওভেনে দিয়ে গরম টরম করে খাওয়া যাবে, এটা একদম পচে নাই। ওকে, এটা আপনার ব্যাপার, আপনি এটা অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। ওকে, সো দিস ইজ অ্যাবাউট ইউর আর্টিকেল নাম্বার 14C। ওকে, এবার আসি ডিতে। ওকে, ডিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, দেখেন, data in a document when read in the context of credit and the document itself and the international standard banking practice need not be identical to but must not be conflicting with data in that document or other stipulated document of the credit. Okay, মানে এক ডকুমেন্টের ডেটা অন্য ডকুমেন্টের সাথে হুবহু মিলতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আবার কনফ্লিক্টিং হতে পারবে না। হুবহু মিলবে না যেমন সত্যি, তেমনি আবার কনফ্লিক্ট হতে পারবে না, তাই না? ঠিক আছে, এটা কেমন? কেন এটা হবে যে একটা ডকুমেন্টের ডেটা অন্য একটা ডকুমেন্টের সাথে মিলবে না কেন? কারণ সব ডকুমেন্টের ইস্যুয়ার তো এক না। ধরেন আপনি ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইস্যু করলেন, তাই না? আর আমি ইস্যু করলাম হয়তো ফাইটোস্যানিটারি সার্টিফিকেট, তাই না? তা আমাদের ইস্যুয়ার তো দুই জায়গায়, মানে দুই ধরনের প্রতিষ্ঠান। সুতরাং আমাদের লেখার মধ্যে স্টাইল বা লেখার যে আপনার ধরন, এগুলো কখনোই মিলবে না। কিন্তু তাই বলে আবার কনফ্লিক্টিং হবে না যে ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইস্যু করলেন, সে হয়তো বা বলবে যে আমি চাল ক্যারি করতেছি, আর আমি বলবো যে উনি ডালের সার্টিফিকেট আমি দিচ্ছি, তাইলে তো কনফ্লিক্ট হয়ে গেল, তাই না? তো এক ডকুমেন্টের ডেটা অন্য ডকুমেন্টের সাথে মিলবে না, তাই বলে আবার কনফ্লিক্টও করবে না। দিস ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাই বলে আবার কনফ্লিক্টও করতে পারবে না। ওকে, তো সুতরাং চালের বিবরণই থাকবে, এক একজন এক এক স্টাইলে বিবরণ দিবে, তাই না?
সো এইটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি যখন ডকুমেন্ট এক্সামিন করবেন তখন এটা মনে রাখতে হবে যে এক ডকুমেন্টের ডেটা অন্য ডকুমেন্টের সাথে হুবহু মিলবে না, কিন্তু তাই বলে আবার কনফ্লিক্টও করবে না, ওকে। এবার নেক্সট এটা একটা ইম্পর্টেন্ট আর্টিকেল, ওকে। ইন ডকুমেন্টস আদার দেন দ্য কমার্শিয়াল ইনভয়েস, the description of the goods, services or performance is stated maybe in general terms, not conflicting with the description in the credit, okay, other than commercial invoice, তাই না? মানে কমার্শিয়াল ইনভয়েস বাদ দিয়ে বাকি প্রত্যেকটা ডকুমেন্টের ডেসক্রিপশন অফ দ্য গুডস এক এক রকম থাকতে পারে, কিন্তু কনফ্লিক্ট হতে পারবে না, কিন্তু শুধুমাত্র একটা ডকুমেন্টের সাথে হুবহু মিলতে হবে বিটুইন এলসি এন্ড দ্য কমার্শিয়াল ইনভয়েস, তাই না? সুতরাং কমার্শিয়াল ইনভয়েসে যেরকম ডেসক্রিপশন অফ দ্য গুডস, এলসির যেরকম ডেসক্রিপশন অফ দ্য গুডস থাকবে, কমার্শিয়াল ইনভয়েসের ডেসক্রিপশন অফ দ্য গুডস হুবহু ঠিক সেই রকম থাকবে। So the description of the goods in the letter of credit and the description of the goods in the commercial invoice must tally in toto. এই জন্য তো আমরা অনেকে কি করি, এটাকে কাভার আপ করার জন্য এলসি খোলার সময় বলে দেই as per invoice number such and such। ওইটাও কিন্তু আবার ঠিক না, তাই না? ওইটাও কিন্তু আবার ঠিক না, আর্টিকেল নাম্বার 4 অনুযায়ী সেটাও আবার ঠিক না, ওকে। আপনাকে পুরো ডেসক্রিপশনটাই করতে হবে, ওকে। সো বাট কমার্শিয়াল ইনভয়েস এবং লেটার অফ ক্রেডিট ডেসক্রিপশন অফ দ্য গুডস মাস্ট টালি ইন টোটো মিলতে হবে, কিন্তু অন্যান্য ডকুমেন্টের সাথে এলসির ডেসক্রিপশন অফ দ্য গুডস একদম হুবহু না মিললেও চলবে, জেনারেল সেন্সে মিল থাকলেই হবে, মিল থাকতে হবে, একদম হুবহু মিলতে হবে এমন কোনো কথা নেই, ওকে। আচ্ছা, এবার তারপরে এফ এ আসি। এটার কথা আমি বলছিলাম যে আমি পরে বলবো, ওকে। If a credit requires presentation of document other than a transport document, insurance document or commercial invoice, মানে এই তিন ধরনের ডকুমেন্ট বাদ দিয়ে যদি আর অন্য কোনো ডকুমেন্ট চান, তাহলে আদার ডকুমেন্টের যে ক্যাটাগরি আমরা বলে আসছিলাম, আদার ডকুমেন্টের অর্থই কিন্তু হচ্ছে আদার দেন ট্রান্সপোর্ট ইন্স্যুরেন্স এন্ড ইনভয়েস, ট্রান্সপোর্ট ইন্স্যুরেন্স এবং ইনভয়েস বাদ দিয়ে বাকি যত ধরনের আপনি ডকুমেন্ট চান সবই হবে আপনার আদার ডকুমেন্টস, তাই না? এবার আপনি বিল অফ এক্সচেঞ্জ চান, নাকি আপনার ফাইটোস্যানিটারি সার্টিফিকেট চান, না আপনি ইন্সপেকশন সার্টিফিকেট চান, না আপনি আপনার সার্টিফিকেট অফ অরিজিন চান, যা চান এই তিন ক্যাটাগরি না পড়লেই হবে আপনার আদার ডকুমেন্টস, তাই না? কিন্তু আদার ডকুমেন্টস এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি, দ্যাট উইদাউট স্টিপুলেটিং বাই হোম দ্য ডকুমেন্ট ইজ টু বি ইস্যুড its data content, banks will accept the document as presented if its content appears to fulfill the functions of the required document. এখন আদার ডকুমেন্ট সংক্রান্ত এলসি খোলার সময় আদার ডকুমেন্ট কে ইস্যু করবে এবং তার ডেটা কন্টেন্ট কি হবে সেটা আপনি হয়তো বা ইচ্ছা করে বলেন নাই, বা হয়তো বা বলতে ভুলে গেছেন, বা আপনি বললেন এটা আবার দরকার নেই, তাই না, বললেন না। সেক্ষেত্রে কি হবে না, সাপোজিং ইউ আর আস্কিং ফর সাম সার্টিফিকেট অফ অরিজিন, তাই না, আপনি বলে দিলেন সার্টিফিকেট অফ অরিজিন মাস্ট বি সাবমিটেড, তাহলে সার্টিফিকেট অফ অরিজিনের ক্যাটাগরি কি হবে, আদার ডকুমেন্ট, তাই না? কিন্তু এই আদার ডকুমেন্টটা কে ইস্যু করবে, তাই না, কে ইস্যু, এবং তার ডেটা কন্টেন্ট কি হবে, মানে ওই সার্টিফিকেটে কি লেখা থাকবে, এটা আপনি এলসি খোলার সময় বলেন নাই। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে যে ব্যাংক উইল অ্যাকসেপ্ট দ্য ডকুমেন্ট অ্যাজ প্রেজেন্টেড, যেভাবে প্রেজেন্ট করে সেটা আপনি অ্যাকসেপ্ট করবে, provided it appears to fulfill the functions of the required document, যদি ওই রিকোয়ার্ড ডকুমেন্টের যে আপনার ফাংশনগুলো থাকার কথা বা যে মানে ফিচারগুলো থাকার কথা সেগুলো সেখানে থাকে, ওকে। তবে এটা আপনি তার মানে আদার ডকুমেন্টের ইস্যুয়ার কি হবে, ডেটা কন্টেন্ট কি হবে, এগুলো যদি আপনি না বলে দেন তাহলে বেনিফিশিয়ারি যেটা সাবমিট করবে আপনাকে সেটাই অ্যাকসেপ্ট করে নিতে হবে, প্রোভাইডেড ওইটার ফিচারগুলো আদার ডকুমেন্টসের ফিচারের সাথে মিলতে হবে, আদারওয়াইজ না। তার মানে দেখেন কতগুলো ঝামেলা সৃষ্টি হয়ে গেল, তাই না? সুতরাং এই ঝামেলাগুলো থেকে পরিত্রাণের উপায় হচ্ছে যে আপনি এলসি খোলার সময় আপনার ব্যবস্থাটা নেবেন। আদার ডকুমেন্ট যদি হয়, আদার দেন ট্রান্সপোর্ট ইন্স্যুরেন্স এন্ড ইনভয়েস যদি হয়, তাহলে ওই ডকুমেন্টগুলো কে ইস্যু করবে এবং তার ডেটা কন্টেন্ট কি হবে সেগুলো আপনাকে বলে দিবেন, তাই না? ফর এক্সাম্পল আমি যে সার্টিফিকেট অফ অরিজিনের কথা বলছিলাম, তাই না, তা আপনি এলসি খোলার সময় আপনি বলে দেবেন সার্টিফিকেট অফ অরিজিন ইজ টু বি সাবমিট করতে হবে, ইস্যুড বাই এক্সপোর্ট প্রমোশন ব্যুরো স্টেটিং সাচ এন্ড সাচ থিং।
কিন্তু যদি আপনি সরাসরি বলে দেন সার্টিফিকেট অফ অরিজিন ইজ টু বি সাবমিটেড, আর কিছু বললেন না, তাহলে কিন্তু আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন, তাই না? তো সুতরাং এইগুলি কিন্তু আসলে আমাদের দুর্বলতাগুলো। পরে আবার আমরা বলি যে অমুকে এটা ফলো করে না, তমুকে এটা ফলো করে না, বিদেশি ব্যাংকাররা এটা জানে না, তাই না? তা না। ওকে, তো আপনাকে এগুলো খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনাকে ফলো করতে হবে। ওকে, আচ্ছা। সো দিস ইজ অ্যাবাউট আদার ডকুমেন্টস। সুতরাং আদার ডকুমেন্টস এর ক্ষেত্রে মনে রাখবেন যে ইস্যুয়ার কি হবে, ডেটা কন্টেন্ট কি হবে, এটা উল্লেখ করতে হয়। যদি উল্লেখ না করেন তাহলে বেনিফিশিয়ারি যা সাবমিট করবে, provided it fulfills the requirements of the other document, you'll have to accept that one. এখন এই যে বিল অফ এক্সচেঞ্জের কথা আমি যেটা বলছিলাম, যে বিল অফ এক্সচেঞ্জ আপনি চাইলেন, কিন্তু কে ইস্যু করবে, তার ডেটা কন্টেন্ট কি হবে আপনি কিছুই বলেন নাই, তাই না? তাহলে কি সেই বিল অফ এক্সচেঞ্জ আপনার কমপ্লাইট হবে না, তাই না? তো সেজন্য বিল অফ এক্সচেঞ্জ এবার আপনি চাইতে পারেন, কিন্তু এটা ইস্যুয়ার কি হবে, তার ডেটা কন্টেন্ট কি হবে, সেগুলো আপনাকে বলে দিতে হবে। বলে যদি না দেন তাহলে বেনিফিশিয়ারি যে কোনো একটা বিল অফ এক্সচেঞ্জ লিখে দিয়ে দিবে। আবার কিন্তু ইউসিপির মধ্যে কিন্তু এটাও বলা আছে, বিল অফ এক্সচেঞ্জ যদি আপনার চাইতেই হয় তাহলে বিল অফ এক্সচেঞ্জ শুড বি অলওয়েজ ডন অন দ্য ইস্যুইং ব্যাংক। কারণ বিল অফ এক্সচেঞ্জ যদি ডকুমেন্টকে এটা আন্ডারে যদি আপনাকে চাইতেই হয়, তাহলে বিল অফ এক্সচেঞ্জ ইজ টু বি ড্রন ইন দ্য নেম অফ দ্য ইস্যুইং ব্যাংক। কারণ ইস্যুইং ব্যাংক কমিটমেন্ট দিয়েছে, অন্য কেউ কমিটমেন্ট দেয় না। সুতরাং ইস্যুইং ব্যাংকের কাছে আপনি ইস্যুইং ব্যাংকের উপরে আপনি বিল অফ এক্সচেঞ্জ ড্র করবেন, অন্য কারো উপরে বিল অফ এক্সচেঞ্জ ড্র করা যায় না, তাই না? যদি ডকুমেন্টারি ক্রেডিট হয়। ওকে, দেন জি, a document presented but not required by the credit will be disregarded and may be returned to the presenter. আমি চাইনি একটা ডকুমেন্ট, কিন্তু আপনি সাবমিট করে বসলেন, তাহলে আমি কি করব? আমি ডিসরিগার্ড করব, তাই না? তাহলে আমি ডিসরিগার্ড করব, বা আপনার কাছে আবার ফেরত পাঠিয়ে দিব, তাই না? বলবো আপনি কিছুই জানেন না, ডিসরিগার্ড করবো। ওকে, 8. If a credit contains a condition without stipulating the document to indicate compliance with the condition, banks will deem such condition as not stated and will disregard it. Okay, এলসি খুলছেন আপনি ইস্যুইং ব্যাংক, আবার সেখানে একটা কন্ডিশনও দিলেন, কিন্তু এই কন্ডিশন ফুলফিল করার জন্য যে ডকুমেন্ট দরকার তার কথা লেখেন নাই, ঠিক আছে? এই যে ক্যান উই মার্ক ডিসক্রিপেন্সি ফর আনওয়ান্টেড ডকুমেন্ট, না এটা তো আমি ডিসক্রিপেন্সি বলবো না, আমি চাইনি যে আমি এটা ডিসরিগার্ড করবো। ডিসরিগার্ড এবং ডিসক্রিপেন্সি এক জিনিস না, মানে এটাকে আমি অবজ্ঞা করব। আপনি যদি, আমি চাই না এটা যদি আপনি আমাকে দেন, সাবমিট করেন, তাহলে আমি বলবো যে এইটাতে আমি চাই না, এটা আপনি দিচ্ছেন কেন, তার জন্য আমি এটা ডিসক্রিপেন্সি বলবো না, আমি এটাকে ডিসরিগার্ড করবো। এখানে দে হ্যাভ ইউজড দ্য ওয়ার্ড ডিসরিগার্ড, দিস নট ডিসক্রিপেন্সি, তাই না? ডিসক্রিপেন্সি হচ্ছে যদি ডকুমেন্ট আপনার কমপ্লায়েন্স না হয়। কমপ্লায়েন্স হবে কিভাবে, ওটার ডেফিনেশন তো আমি প্রথমে দিয়ে নিলাম, যে আপনি এলসি টার্মস এন্ড কন্ডিশন, ইউসিপি রুলস এবং আইএসবিপি, ওকে, এগুলো যদি কমপ্লাই না করে তাহলে আপনার ডকুমেন্ট ইজ ডিসক্রিপেন্ট। কিন্তু আমি যেটা চাইনি সেটা যদি সাবমিট করেন, ইন দ্যাট কেস এই যে এটা জি তে বলা আছে, তাহলে আমি সেটাকে ডিসরিগার্ড করবো, তাই না? বা যদি এমনও হয় আপনি একটা কন্ডিশন দিলেন কিন্তু তার এগেইনস্টে কোনো আপনি ডকুমেন্ট চাইলেন না, তাহলে আমি কি বলবো? ব্যাংকস উইল ডিম as not stated as the document will not stated and will disregard it. তা আপনি একটা কন্ডিশন দিয়ে দিলেন কিন্তু ওইটার এগেইনস্টে কোনো ডকুমেন্ট চান নাই, তবু সেটাও আমি ডিসরিগার্ড করবো, তাই না? সেটাও আমি ডিসরিগার্ড করবো, তাই না? সুতরাং যেটা আমি চাইনি ওটা যদি সাবমিট করেন, সেটা যেমন আমার ডিসরিগার্ড করার ক্ষমতা আছে, আর আমি একটা কন্ডিশন দিয়েছি তার এগেইনস্টে আমি নিজেই কোনো ডকুমেন্ট চাইনি, সেটাও এভরিবডি উইল ডিসরিগার্ড, মানে সেখানে বেনিফিশিয়ারি এটাকে ডিসরিগার্ড করবে। ওকে, আচ্ছা, ওকে, এবার আসেন আপনার যে না সরি আই, এ ডকুমেন্ট মে বি ডেটেড প্রায়ার টু দ্য ইস্যুয়েন্স ডেট অফ দ্য ক্রেডিট। এটা আরেকটা মজার আর্টিকেল, বাট মাস্ট নট বি ডেটেড লেটার দেন ইজ ডেট অফ প্রেজেন্টেশন। মানে একটা ডকুমেন্টের ডেট, এলসি খোলার আগে ডেট দিয়ে ফেলছেন, তাই না? এলসি খোলার আগে ডেট দিয়ে ফেলছেন, তাই না? বাট মাস্ট নট বি ডেটেড লেটার দেন ইজ ডেট অফ প্রেজেন্টেশন। কিন্তু একটা ডকুমেন্টের ডেট কোনো অবস্থাতেই ডেট অফ প্রেজেন্টেশনের পরে হবে না। ইট ক্যান বি প্রায়ার টু দ্য ডেট অফ ইস্যুয়েন্স অফ দ্য লেটার অফ ক্রেডিট। মানে একটা ডকুমেন্টের ডেট ইস্যুয়েন্স ডেটের আগে হইতে পারে, কিন্তু ডেট অফ প্রেজেন্টেশনের পরে হবে না। ইস্যুয়েন্স ডেটের আগে হয় কিভাবে? আমি এলসি খুলিনি এখনো,
আবার ডেট তার আগে হবে কিভাবে? ওকে, ধরেন আমি আমি একজন ভেন্ডার, তাই না? আমি জানি না এটা কোথায় আমার এই গুডসটা বিক্রি করবো, তাই না? আমার শিপ নিয়ে আমি বেরিয়ে গেলাম ঘর থেকে। ওকে, তারপরে ঘুরতে ঘুরতে একটা বন্দরে যা পৌঁছালাম, সেখানে আমার গুডসটা আমি বিক্রি করে, আমি বিক্রেতা পেয়ে গেলাম, বিক্রি করে দিলাম, তাই না? তাহলে আমার ট্রান্সপোর্ট ডকুমেন্টের ডেট কবে হবে? যেদিন আমি রওনা দিলাম সেদিন হবে না? তার মানে আর আমি তো বিক্রি করলাম পরে। আপনি এলসি আমার মানে প্রথমে খবর নিয়েছেন আমার কাছে কি আছে, এটার সাথে দাম দর ঠিক করেছেন, তারপরে যে ব্যাংকে যে এলসি খুলছেন। সো ডেফিনেটলি ডেট অফ প্রেজেন্টেশন অফ আপনার আপনার কি বলে ট্রান্সপোর্ট ডকুমেন্ট ওয়াজ প্রায়র টু দ্য ডেট অফ ইস্যুয়েন্স অফ দ্য লেটার অফ ক্রেডিট, তাই না? কিন্তু কোন অবস্থাতেই ডেট অফ ইস্যুয়েন্স ডেট অফ প্রেজেন্টেশনের পরে হবে না। আপনি ডকুমেন্ট সাবমিট করে দিলেন, তারপরে ডকুমেন্ট ইস্যু হবে, তাহলে তার মানে আর কিভাবে হবে, তাই না? সুতরাং ডকুমেন্ট আপনার সাবমিট হয়ে গেছে। ওকে, তো দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং আর্টিকেল। ওকে, যে আপনার ডেট অফ ইস্যুয়েন্স মে বি প্রায়র টু দ্য ডেট অফ মানে ইস্যুয়েন্স অফ এ ডকুমেন্ট মে বি প্রায়র টু দ্য ডেট অফ ইস্যুয়েন্স অফ দ্য মানে লেটার অফ ক্রেডিট, but it cannot be after the date of presentation of document. Okay, okay. তারপরে যে when the address of the beneficiary and the applicant appear in any stipulated document, then they need not be the same in those stated in the credit or in any other stipulated document. যাক, এটা দীর্ঘায়িত করবো না, এটা যদিও দেখতে অনেক বড়, কিন্তু এর কথাটা খুব ছোট। কথাটা কি? কথাটা হচ্ছে যে একেবারে সব ক্ষেত্রে আমার বেনিফিশিয়ারি এবং অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস একদম হুবহু মিলতে হবে এলসির মতো, তা না। আমি অনেক সময় সংক্ষিপ্ত আকারে এই অ্যাড্রেস লিখতে পারি, তাই না? সো সো সেটাই মূল কথা, যে আপনার when the address of the beneficiary and the applicant appear in any stipulated document, they need not be the same as that stated in the credit. একেবারে লেটার অফ ক্রেডিট যেভাবে অ্যাড্রেস লেখা আছে সেভাবেই হতে হবে এমন কথা। কিন্তু আপনি যদি ডিফারেন্ট হয়ে যায়, আপনার দুইটা ভিন্ন দেশ হয়ে গেল, দুইটা ভিন্ন আপনার শহর হয়ে গেল, তবে তো এটা ডেফিনেটলি এটা ডিসক্রিপেন্সি, তাই না? কিন্তু একেবারে একটা একদম ডিটেল ডকুমেন্ট, একটা একদম ডিটেল আপনার অ্যাড্রেস লেখা আছে, আরেকটা সংক্ষেপিত লেখা আছে, তার জন্য আমরা এটাকে ডিসক্রিপেন্সি বলবো না। ওকে, তারপরে the shipper or the consignor of the goods indicated on any document need not be the beneficiary of the credit, তাই না? শিপার কনসাইনার কাদেরকে বলি? হু আর দ্য শিপার, হু আর দ্য কনসাইনার, তাই না? শিপার, কনসাইনার, বেনিফিশিয়ারি, তাই না? একই পার্টি হতে পারে, নাও হতে পারে, তাই না? শিপার, কনসাইনার, বেনিফিশিয়ারি একই পার্টি হতে পারে, আবার নাও হতে পারে, তাই না? তো সেই জন্যে আপনার কি বলে সবসময় মানে তারা যে সবসময় যে বেনিফিশিয়ারি হতে এমন কোনো কথা নেই, তাই না? বেনিফিশিয়ারির পক্ষ থেকে একজন আপনার এই ডকুমেন্টটা সাবমিট করতে পারে বা গুডসটা পাঠাতে পারে, তাই না? আমার C&F এজেন্ট পাঠাইলো, তাই না? সেটা বলছে যে আপনার শিপার, কনসাইনার অফ দ্য গুডস ইন্ডিকেটেড অর এনি ডকুমেন্ট নিড নট বি দ্য বেনিফিশিয়ারি অফ দ্য ক্রেডিট, তাই না? এটা ওরা সবসময় যে আপনার এলসি বেনিফিশিয়ারি হতে হবে এমন কোনো কথা নেই। ওকে, ট্রান্সপোর্ট ডকুমেন্ট যে কেউ ইস্যু করতে পারে। এটা আপনার ক্যারিয়ারে হতে পারে, এটা আপনার ওনার হতে পারে, মাস্টার হতে পারে, তারপর মাস্টারে আমাদের এই যে কি বলে আপনার চার্টার পার্টি বিএল এর ক্ষেত্রে, এবং চার্টারও হইতে পারে। ওকে, এর বাইরেও হইতে পারে, কিন্তু তাকে কিন্তু অবশ্যই আর্টিকেল নাম্বার 19 থেকে শুরু করে আর্টিকেল নাম্বার 24 এগুলো স্যাটিসফাই করতে হবে। সুতরাং এমন না যে ওই যে থার্ড পার্টি ট্রান্সপোর্ট ডকুমেন্ট হয় না, থার্ড পার্টি ট্রান্সপোর্ট ডকুমেন্ট হবে, but that transport document must fulfill the article number 19 to article number 24. Okay, আর আমি তো আগেও আপনাদেরকে বলেছি যে ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ডকুমেন্ট ইন দ্য কন্টেক্সট অফ দ্য ডকুমেন্টারি ক্রেডিট। সেই জন্য ট্রান্সপোর্ট ডকুমেন্টের উপরে আমি মাইনুদ্দিন সাহেবকে বলবো না আরেকটা আলোচনা আপনাদের জন্য অ্যারেঞ্জ করতে। এটা দুই ধরনের হতে পারে, যারা নাকি প্র্যাকটিশনার তাদের জন্য এগুলো আলোচনা করার জন্য একেবারে মানে শিপিং ডিপার্টমেন্টের লোকজন নিয়ে আসবেন। ওকে, আর যারা প্রফেশনে নতুন জয়েন করেছে ব্যাংকে, তাদের জন্য আমরা ব্যাংকাররা আলোচনা করতে পারেন। ওকে, ওকে, সো এই 12টা আর্টিকেল of this article number 14, this 12 sub article, these 2 sub article will constitute the standard for examination of the document, তাই না? আপনি ডকুমেন্ট এক্সামিনেশন করবেন এই 12টা সাব আর্টিকেল ফ্রেমওয়ার্কের মধ্যেই, তাই না? এবং এইগুলোকে আবার সাপোর্ট করবে আপনার কি বলে এই আইএসবিপি। ওকে,
আইএসবিপি তে কিন্তু 12-13টা না 300-র উপরে আর্টিকেল, তাই না? সুতরাং এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যায়, এগুলো নিয়ে এত আপনার ঘাবড়ানোর আবার কিছু নাই। ওকে, তো সুতরাং দিস ইজ ইউর ফ্রেমওয়ার্ক ফর এক্সামিনেশন অফ দ্য ডকুমেন্ট। ওকে, আচ্ছা, এবার ধরেন এবার এই ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি ডকুমেন্ট এক্সামিন করলেন, তাই না? ডকুমেন্ট এক্সামিন করে দেখলেন ডকুমেন্টস আর কমপ্লাইং। ডকুমেন্টস আর কমপ্লাইং মানে ডকুমেন্টস have been submitted in line with the terms and conditions of the letter of credit, অথবা within the framework of the UCP rules বা within the framework of ISBP, তাই না? সবকিছু ফুলফিল করেছে, সো দ্য ডকুমেন্টস আর কমপ্লাইং, তাই না? তবে প্র্যাকটিক্যাল ফিল্ডে কিন্তু এত এত মানে একেবারে থিওরিটিক্যালি কমপ্লায়েন্ট ডকুমেন্ট পাবেন না। এগুলো আমরা থিওরি বলার জন্য বলি, প্র্যাকটিক্যালি সব ডকুমেন্টে কম বেশি বিচ্যুতি হয়, একটু এদিক ওদিক থাকে। ওইটা আপনাকে বুঝে নিতে হবে যে কোনটা আপনার জন্য টলারেবল, কোনটা টলারেবল না, তাই না? ওকে, আপনি ডকুমেন্টস গুলো কমপ্লাইং পেয়ে গেলেন। ওকে, নাও এবার যদি কমপ্লাইং পান তাহলে আর্টিকেল নাম্বার 15 ফলো করবেন। আর্টিকেল নাম্বার 15 এ যে দেখেন, when an issuing bank determines that a presentation is complying, it must honor. Issuing bank যদি ডিটারমাইন করে that the presentation is complying, it must honor, তাই না? এটা সম্মান দেখাবে। কিভাবে সম্মান দেখাবে? অনার মানে কি? ওই অনারের অর্থ কিন্তু আর্টিকেল নাম্বার 2 তে বলে দেওয়া আছে। অনার মিন্স মেকিং পেমেন্ট, তাই না? আগে কিন্তু আমরা অনার শব্দ বলতাম না, ইস্যুইং ব্যাংক মাস্ট মেক পেমেন্ট বলতাম, তাই না? এখন আজকাল আর ওই মানে পেমেন্ট বলে আমরা বলি অনার, ইস্যুইং ব্যাংক মাস্ট অনার, তাই না? When an issuing bank determines that the presentation is complying, it must honor. Okay. Secondly, when a confirming bank determines that the presentation is complying, এখন কনফার্মিং ব্যাংক যদি দেখে যে প্রেজেন্টেশন ইজ কমপ্লাইং, ইট মাস্ট অনার অর নেগোশিয়েট। তার মানে কনফার্মিং ব্যাংক যদি দেখে প্রেজেন্টেশন ইজ কমপ্লাইং, তাহলে এটা অনারও করতে পারে আবার নেগোশিয়েটও করতে পারে, তাই না? অ্যান্ড ফরওয়ার্ড দ্য ডকুমেন্টস টু দ্য ইস্যুইং ব্যাংক, এবং তখন ইস্যুইং ব্যাংক আছে এটা ফরওয়ার্ডও করতে পারে। এখানে নেগোশিয়েট মানে কি? এখানে নেগোসিয়েশন মানে পারচেজ অফ ডকুমেন্ট, তাই না? কনফার্মিং ব্যাংক যদি দেখে, হ্যাঁ, রাইট ইউ আর মিস্টার এনামুল হুদা, রাইট ইউ আর। ওকে, এখানে নেগোসিয়েশন মানে পারচেজ অফ ডকুমেন্ট। ওকে, তার মানে কনফার্মিং ব্যাংক যদি দেখে যে যে আপনার ডকুমেন্টস আর কমপ্লাইং, তাহলে ইট মাস্ট অনার, আইদার অনার করবে অথবা নেগোসিয়েট করবে, মানে পেমেন্ট দিয়ে দেবে অথবা ডকুমেন্ট পারচেজ করবে, তাই না? এবং নেগোসিয়েশনের অর্থ কিন্তু আপনার আর্টিকেল নাম্বার 2 তে দেওয়া আছে, তাই না? সেটা ভালো মতো আপনার দেখবেন। ওকে, অ্যান্ড ফরওয়ার্ড দ্য ডকুমেন্টস টু দ্য ইস্যুইং ব্যাংক। আর থার্ডলি, when a nominated bank determines that a presentation is complying, nominated ব্যাংকের ডেফিনেশনের কথা আগেই বলেছি, ওইটা আর্টিকেল নাম্বার 2 তে দেয়া আছে। ওকে, when a nominated bank determines that a presentation is complying and honors or negotiate, it must forward the documents to the confirming bank or the issuing bank. ডকুমেন্ট আপনার নোমিনেটেড ব্যাংক যদি দেখে ডকুমেন্টস আর কমপ্লাইং, তখন এটা আইদার কনফার্মিং ব্যাংকের কাছে ফরওয়ার্ড করতে পারে অথবা ইস্যুইং ব্যাংকের কাছে ফরওয়ার্ড করতে পারে। ওকে, সুতরাং এখানে একটা কিন্তু আরেকটা মজার জিনিস খেয়াল করেন, দেখেন ইস্যুইং ব্যাংক শুধু অনার করতে পারে, কিন্তু কনফার্মিং ব্যাংক নোমিনেটেড ব্যাংক দেখেন আইদার অনার অর দেখেন নেগোশিয়েট। ইস্যুইং ব্যাংক কিন্তু কোনো অবস্থাতেই নেগোসিয়েশন করতে পারবে না, তাই না? ইস্যুইং ব্যাংক ক্যান অনলি অনার, বাট ইস্যুইং ব্যাংক ক্যান নেভার নেগোশিয়েট, মানে ইস্যুইং ব্যাংক ক্যানট পারচেজ দ্য ডকুমেন্টস, তাই না? কিন্তু কনফার্মিং ব্যাংক অ্যান্ড দ্য নোমিনেটেড ব্যাংক দেখেন আইদার অনার অর দেখেন নেগোশিয়েট। ওকে, এবং নেগোসিয়েশনের অর্থ কি সেটা আর্টিকেল নাম্বার 2 আবার ভালো মতো দেখেন। নেগোসিয়েশনের অর্থ মানে পারচেজ অফ ডকুমেন্টস বাই দ্য নোমিনেটেড ব্যাংক, পারচেজ অফ ডকুমেন্টস অ্যালং উইথ দ্য ড্রাফট বাই দ্য নোমিনেটেড ব্যাংক, তাই না? আচ্ছা, এবার গেল আপনার ডকুমেন্ট যদি কমপ্লাইং হয় তাহলে আপনি কি করবেন? কমপ্লাইং হলে আপনি এই অবস্থায় করবেন। তাহলে যদি কমপ্লাইং হয়ে যায় তাহলে আমরা তো বলেছি ডকুমেন্ট এক্সামিন করতে পারে 3 ধরনের ব্যাংক, ইস্যুইং ব্যাংক, কনফার্মিং ব্যাংক এবং নোমিনেটেড ব্যাংক। এখন ডকুমেন্টস কমপ্লাইং হলে আপনি যদি ইস্যুইং ব্যাংক হন তাহলে অনার করবেন, আর যদি কনফার্মিং ব্যাংক আর নোমিনেটেড ব্যাংক হন তাহলে আইদার অনার করবেন অথবা নেগোশিয়েট করবেন, দুটো একটা করবেন। কিন্তু যদি ডকুমেন্ট যদি নন কমপ্লায়েন্ট হয়, মানে ডিসক্রিপেন্ট হয়, এবার চলে যান আর্টিকেল নাম্বার 16। ওকে, এটা আপনাদের আজকের বিষয়বস্তুর মূল কথা। ওকে, আর্টিকেল নাম্বার 16। ওকে, ডকুমেন্ট যদি ডিসক্রিপেন্ট হয় তাহলে কি করবেন? তার মানে ডকুমেন্ট 2 রকমের হতে পারে আফটার এক্সামিনেশন, আইদার ডকুমেন্টস উইল বি কমপ্লাইং অর দ্য ডকুমেন্টস উইল বি ডিসক্রিপেন্ট, তাই না?
সুতরাং আর্টিকেল নাম্বার 14-এ একজন আমাকে প্রশ্ন করেছিলেন স্ক্রিনে। সুতরাং আপনার যদি আনওয়ান্টেড ডকুমেন্টকে আমরা ডিসক্রিপেন্সি বলি না, আমরা বলি ডিসরিগার্ড। ওকে, ওটা ডিসরিগার্ড করবেন, ডিসক্রিপেন্সি ডিক্লেয়ার করতে পারবেন। ওকে, আর আর ডিসক্রিপেন্সি হবে আপনার ডকুমেন্টস আর নট কমপ্লাই, মানে আমি যে টার্মস এন্ড কন্ডিশন দিয়েছি সেই টার্মস এন্ড কন্ডিশন ফুলফিল করে নেই, বা ফুলফিল করলেও ইউসিবি রুলস ফুলফিল করে নেই, তাই না, বা আইএসবিপি আপনি ফুলফিল করতে পারেননি, তাই না, তবেই হবে আপনার ডিসক্রিপেন্ট। ওকে, আচ্ছা, এবার দেখেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট ডিসক্রিপেন্সি কিভাবে হ্যান্ডেল করতে হবে। দেখেন, when a nominated bank acting on its nomination, a confirming bank, if any, or the issuing bank determines that a presentation does not comply, তার মানে ওরা যদি কেউ ডিটারমাইন করে that the presentation is not complying, তাহলে কি করবে? It may refuse to honor or negotiate. It may refuse to honor or negotiate, তাই না? মানে আগের মতো কিন্তু আমরা রিজেক্ট শব্দ ব্যবহার করি না, আমরা বলি উই রিফিউজ টু অনার। আমরা অনেক ভদ্র হয়ে গেছি আগের তুলনায়, তাই না, অনেক সভ্য হয়ে গেছে। ওকে, আমরা তো 500-এ ব্যবহার করতাম মানে আমরা ডকুমেন্ট রিজেকশন, এখন আমরা রিজেকশনই করি, কিন্তু আমরা বলার সময় বলি উই রিফিউজ টু অনার। ওকে, সো যখন একটা নমিনেটেড ব্যাংক, কনফার্মিং ব্যাংক অথবা ইস্যুইং ব্যাংক যখন দেখবে ডকুমেন্টগুলো কমপ্লাই করছে না, দেন দে মে রিফিউজ টু অনার অর নেগোশিয়েট। এবং প্রথম থেকে শব্দগুলো একটু খেয়াল করেন, দে মে রিফিউজ মানে তারা রিফিউজ করতে পারে, তাই না, আর মে শব্দ যেহেতু ব্যবহার করছে তার মানে নাও করতে পারে, মনে রেখেন, তাই না, সিন্স দে হ্যাভ ইউজড দ্য ওয়ার্ড মে রিফিউজ, তার মানে দে মে রিফিউজ, দে মে নট রিফিউজ, তাই না। এবং এই আইসিসির লোকেরা বা ইউসিপি যারা মানে প্রণয়ন করেছে তারা তো সবসময় বলে তোমাকে যদি সব কথার অর্থ যদি এত বিশ্লেষণ করে বলে দিতে হয় তাহলে তো তোমার ইউসিপির সাইজ হবে 500 পেজ, তাই না। তো সেই জন্য ওরা সব কথা বলে না, কিন্তু সব কথাই মিন করে ফেলে। যে দেখেন এখানে বলা আছে দে মে রিফিউজ টু অনার অর নেগোশিয়েট, তার মানে কি মে শব্দ ব্যবহার, তারা কিন্তু শুড ব্যবহার করে নাই, তারা কিন্তু মাস্ট ব্যবহার করে নাই, তাই না, তারা ব্যবহার করেছে মে। দে মে রিফিউজ টু অনার অর নেগোশিয়েট, তার মানে দে মে নট রিফিউজ টু অনার অর নেগোশিয়েট, তাই না, তারা কিন্তু অনার নাও করতে পারে। ওকে, আচ্ছা, এবার আসেন বি। এবার ধরেন আপনি রিফিউজ করবেন। ওকে, when an issuing bank determines that a presentation does not comply, issuing bank যদি ডিটারমাইন করে প্রেজেন্টেশনটা কমপ্লাইং হচ্ছে না, it may in its sole judgment, এটা শুধুমাত্র ইস্যুইং ব্যাংকের জাজমেন্ট, অন্য কারো জাজমেন্ট না। ওকে, ইট মে ইন ইটস সোল জাজমেন্ট, ইস্যুইং ব্যাংকের জাজমেন্ট কিন্তু অন্য কারো জাজমেন্ট না, ইন ইটস সোল জাজমেন্ট। ওকে, অ্যাপ্রোচ দ্য অ্যাপ্লিক্যান্ট ফর এ ওয়েভার অফ দ্য ডিসক্রিপেন্সি, তাই না, তার মানে ইস্যুইং ব্যাংকের কিন্তু মানে লিগালি কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না, তাই না, এখন তার নিজের উপরে। এখন আপনার এনবিএল, ইফ ইউ ফাইন্ড দ্যাট দ্য সাম অফ দ্য ডকুমেন্টস আর নট কমপ্লাইং, তখন এটা আপনার ডিসিশন যে ওয়েদার ইউ উইল অ্যাপ্রোচ দ্য অ্যাপ্লিক্যান্ট ফর ওয়েভার অর নট, এটা আপনাকে কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না। এখন ধরেন আমি ইনফ্লুয়েন্স করে করালাম, তাহলে কিন্তু আপনি কিন্তু তখন বলতে পারবেন না এই তৌফিক সাহেব আমারই ইনফ্লুয়েন্স করছিল বলে করছি। আইন কিন্তু বলবে যে না, যেহেতু তুমি করছো তার মানে এটা তোমারই জাজমেন্ট, সুতরাং অন দ্য বেসিস অফ ইউর সোল জাজমেন্ট, সুতরাং একমাত্র আপনার সিদ্ধান্ত হবে এটা। ওকে, টু অ্যাপ্রোচ দ্য অ্যাপ্লিক্যান্ট ফর এ ওয়েভার অফ দ্য ডিসক্রিপেন্সি, তার মানে আপনি যদি এনবিএল যদি দেখে সাম অফ দ্য ডকুমেন্টস আর নট কমপ্লাইং, দেন অন ইটস সোল জাজমেন্ট ইট মে অ্যাপ্রোচ দ্য অ্যাপ্লিক্যান্ট অন ফর ওয়েভার অফ দ্য ডিসক্রিপেন্সি, তাই না। আসলে দেখেন ডিসক্রিপেন্সি তো ওয়েভার দিবে আপনার অ্যাপ্লিক্যান্টই, কিন্তু আমি অ্যাপ্লিক্যান্টকে অ্যাপ্রোচ করবো কি করবো এটা আমার ডিসিশন, এটা অন্য কেউ ডিসিশন দিতে পারবে না, অন্য কেউ ইনফ্লুয়েন্সও করতে পারবে না। আমি যদি অ্যাপ্লিক্যান্টকে অ্যাপ্রোচ না করি তার মানে দিস ইজ আপনার ডিসক্রিপেন্ট ডকুমেন্ট হয়ে গেল, তার মানে আপনার পেমেন্ট আপনি পাবেন না। ওকে, সুতরাং দিস ইজ দ্য ইন্টারপ্রিটেশন। ওকে, when an issuing bank determines that a presentation does not comply, it may in its sole judgment approach the applicant for a waiver of the discrepancy, ঠিক আছে। সুতরাং এটা ইস্যুইং ব্যাংকের সিদ্ধান্ত, আপনি অ্যাপ্লিক্যান্টকে অ্যাপ্রোচ করবেন কি করবেন না, আপনি যদি না করেন তো কেউ আপনাকে বাধ্য করতে পারবেন না, তাই না। কিন্তু আপনি কিন্তু ওয়েভার দিতে পারবেন না, ওয়েভার কিন্তু দিবে অ্যাপ্লিক্যান্ট। ইউ হ্যাভ গট নো অথরিটি টু গিভ ওয়েভার, বাট ইউ হ্যাভ গট দ্য অথরিটি টু অ্যাপ্রোচ দ্য অ্যাপ্লিক্যান্ট ফর গিভিং ওয়েভার, মনে রেখেন। ওকে, it may in its sole judgment approach the applicant for a waiver of the discrepancy. Okay, তারপরে আবার বলছে this does not mean that
you will be getting the benefit of the extension of the period mentioned in the sub article 14b. তার অর্থ এই না যে সাব আর্টিকেল 14b তে বলা যে দিনের কথা বলা আছে, কি দিনের কথা বলা, 5 দিন, তার জন্য আপনাকে 5 দিনের বেশি সময় দেওয়া হবে না। It may in its sole judgment approach the applicant for a waiver of the discrepancy. তার মানে এটা ওর নিজের জাজমেন্ট, তাই না? ওর এটা নিজের জাজমেন্ট, তাই না? এখন সে অ্যাপ্রোচ করবে কি করবে না, এটা হচ্ছে আপনার ইস্যুইং ব্যাংকের ডিসিশন। কিন্তু ওয়েভার দিবে কি দিবে না এটা কিন্তু আপনার অ্যাপ্লিকেন্টের ডিসিশন, এটা কিন্তু আপনার ডিসিশন না। ওকে, এবার আসেন। When a nominated bank acting on its nomination, a confirming bank, if any or the issuing bank decides to refuse to honor or negotiate, এখন আপনি ডকুমেন্ট আপনার রিফিউজ করতে যাচ্ছেন, সো ডিসাইডস টু রিফিউজ টু অনার মানে অনার রিফিউজ করতে যাচ্ছেন, তাই না? ইউ রিফিউজ টু অনার, ওকে, আপনি অনার করবেন না মানে আপনি পেমেন্ট দিতে চাচ্ছেন না, ইউ রিফিউজ টু অনার অর নেগোশিয়েট, তাই না? তখন কি করবেন, তাই না? ধরেন আপনি ডিসক্রিপেন্ট পেলেন, কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেন্টকে অ্যাপ্রোচ করবেন না, কারণ এটা আপনার সিদ্ধান্ত অ্যাপ্রোচ করবেন কি না করবেন। কিন্তু অ্যাপ্রোচ করে ফেললে কিন্তু আর ওয়েবার দেওয়ার সিদ্ধান্ত কিন্তু আপনার না, ওয়েবার দেওয়ার সিদ্ধান্ত কিন্তু অ্যাপ্লিকেন্ট, মনে রাখেন। এবার ধরেন আপনি অ্যাপ্লিকেন্টকে অ্যাপ্রোচ করবেন না, আপনি নিজেই বললেন না, আই রিফিউজ টু অনার, আমি অনার করব না, তাই না? সেক্ষেত্রে এই যে আপনি রিফিউজালটা দিবেন, এটা দেওয়ারও কিন্তু একটা তরিকা আছে, তাই না? আপনি নিজের মতো করে দিতে পারবেন না, তাই না? এটা তরিকাটা কি? তরিকাটা হচ্ছে দেখেন, এটা ইট মাস্ট গিভ এ সিঙ্গেল নোটিস টু দ্যাট ইফেক্ট টু দ্য প্রেজেন্টার। ইট মাস্ট গিভ এ সিঙ্গেল নোটিস টু দ্যাট ইফেক্ট। এই যে আপনি যে বলবেন আই রিফিউজ টু অনার, এটা বলার তরিকাটা হচ্ছে যে একটা সিঙ্গেল নোটিসের মাধ্যমে এটা করতে হবে। আজকে একটা বললেন যে ভাই তোমার 5টা ডিসক্রিপেন্সি পাওয়া গেছে, কালকে আরেকটা চিঠি দিয়ে বলবেন যে না ভাই আরো 2টা পাইছি, ওই রকম করলে হবে না। ইউ মাস্ট প্রোভাইড এ সিঙ্গেল নোটিস টু দ্যাট ইফেক্ট। কাকে করবেন? টু দ্য প্রেজেন্টার। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড প্রেজেন্টার? প্রেজেন্টার কাকে বলে? প্রেজেন্টারের ডেফিনেশনও কিন্তু আর্টিকেল নাম্বার 2 তে দেওয়া আছে। প্রেজেন্টার মানে সব ক্ষেত্রে বেনিফিশিয়ারি হবে তা না। প্রেজেন্টার মানে যে ডকুমেন্টটা বা বেনিফিশিয়ারির পক্ষ থেকে কোনো ব্যাংক হতে পারে, তাই না? যে ডকুমেন্টটা প্রেজেন্ট করছে সেই প্রেজেন্টার, ওকে। তো সুতরাং একটা প্রেজেন্টারকে একটা সিঙ্গেল নোটিস দেবেন, এবং এই নোটিশের মধ্যে কি বলা থাকবে? ভেরি ইন্টারেস্টিং, ওকে। এই নোটিশের মধ্যে বলা থাকবে, ফার্স্ট অফ অল দ্য নোটিস মাস্ট স্টেট that the bank is refusing to honor or negotiate. প্রথমে বলবেন I refuse to honor or negotiate, তাই না? আমি রিফিউজ করছি to honor or negotiate. Secondly বলবেন each of the discrepancies in respect of which the bank refuses to honor or negotiate. আপনার নোটিশের মধ্যে কি থাকবে? প্রত্যেকটা ডিসক্রিপেন্সি উল্লেখ করে দেবেন, these are the discrepancies against which I refuse to honor or negotiate, okay? এই ডিসক্রিপেন্সি গুলোর এগেইনস্টে আমি প্রথমে বলবেন I refuse to honor. Secondly বলবেন these are the discrepancies against which I refuse to honor. এই ডিসক্রিপেন্সি গুলোর এগেইনস্টে আমি আমার অনারকে আমি রিফিউজ করছি, ওকে। থার্ডলি, এইটা খুব ইম্পর্টেন্ট, ওকে। থার্ডলি, তারপরে কি বললেন? থার্ডে প্রথমটার পরে কিন্তু বলা আছে এন্ড। দেখেন দ্বিতীয় সেন্টেন্সের পরেও কিন্তু বলা আছে এন্ড, তাই না? তৃতীয় সেন্টেন্সটা যখন শুরু হচ্ছে, দেখেন এগুলো খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে হয়। নাম্বার 3, that the bank is holding the documents pending further instruction from the presenter. মানে প্রথম তো বললেন I refuse to honor. Secondly বললেন what are the discrepancies against which you are refusing to honor. এইবার থার্ডলি কি বলবেন? থার্ডলি বলবেন এখানে 4টার মধ্যে যে কোনো একটা বলতে হবে। আপনি কি 4টার মধ্যে 4টাই বলতে পারবেন না, বা 1-এর অধিক কোনো কথা বলতে পারবেন না, কারণ প্রত্যেকটা এগেইনস্টে কিন্তু অর বলা আছে, মনে রাখেন, ওকে। আচ্ছা সেই প্রশ্নের উত্তর পরে আসতেছি, ওকে। হ্যাঁ, তারপরে কি বলবেন? and the bank is holding the documents pending further instruction from the presenter. তার মানে এখন আপনি প্রেজেন্টারকে জানিয়ে দিয়েছেন that I refuse to honor and these are the discrepancies against which I refuse to honor, but I am holding the documents pending your instruction. প্রেজেন্টারকে বলে দিলে যে আমি ডকুমেন্টগুলো হোল্ড করতেছি until I hear from you. তারপরে আমার এখন কি করতে হবে বলে দাও, এটা বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন each discrepancy in respect of which the bank
refuses আচ্ছা সরি অথবা আপনি বলতে পারেন that the issuing bank is holding the document until it receives a waiver from the applicant, ঠিক আছে, and agrees to accept it or receives further instruction from the presenter prior to agreeing to accept a waiver. Very interesting. তার মানে আপনি প্রেজেন্টারকে বলতে পারেন আমি ডকুমেন্ট হোল্ড করতে চাই, এখন কি করতে হবে আমরা জানাও, ঠিক আছে, অথবা মানে ওইটা না বলে এটা বলতে পারেন কি দ্য ইস্যুইং ব্যাংক ইজ হোল্ডিং দ্য ডকুমেন্টস, আমি ডকুমেন্ট হোল্ড করতেছি, ওকে, অ্যান্ড এট দ্য সেম টাইম আনটিল ইট রিসিভস এ ওয়েভার ফ্রম দ্য অ্যাপ্লিক্যান্ট, তার মানে আমি অ্যাপ্লিক্যান্টকে কিন্তু অ্যাপ্রোচ করেছি যে সে ওয়েভার দিবে কিনা, সুতরাং আমি ডকুমেন্ট হোল্ড করতেছি অ্যান্ড এট দ্য সেম টাইম আই হ্যাভ অ্যাপ্রোচ দ্য অ্যাপ্লিক্যান্ট ফর হিজ ওয়েভার, এবং সে যদি ওয়েভার দেয় তাহলে কিন্তু আমি অ্যাকসেপ্ট করে নিব, ওকে, until it receives a waiver from the applicant and agrees to accept it, এবং আমি অ্যাকসেপ্ট করার জন্য এগ্রি করলাম, or receive further instruction from the presenter, বা তার আগে যদি তুমি আমাকে কোনো ইনস্ট্রাকশন দিয়ে দাও তাহলে তোমারটাই হবে, বুঝছেন, এগুলো একটু ভালো মতো পরীক্ষা করে, or receive further instruction from the presenter prior to agreeing to accept a waiver, মানে অ্যাপ্লিক্যান্ট ওয়েভার দেওয়ার আগে যদি প্রেজেন্টার কোনো ইনস্ট্রাকশন দিয়ে দেয় ওইটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, ওকে। আচ্ছা, 3 নম্বর দ্যাট দ্য ব্যাংক ইজ রিটার্নিং দ্য ডকুমেন্ট, এটা তো সহজ কথা যে তোমার ডকুমেন্ট ডিসক্রিপেন্ট পাইছি, আই রিফিউজ টু অনার এন্ড আই এম সেন্ডিং দ্য ডকুমেন্টস ব্যাক টু ইউ, এটা তো সহজ, ওকে, or banking in instructions previously received from the presenter, বা তুমি আগে আমাকে যে ইনস্ট্রাকশন দিয়েছো ওই অনুযায়ী আমি কাজ করতেছি, তার মানে এখানে আপনার তিনটা, তুমি বলবেন রিফিউজ টু অনার, সেকেন্ডলি বলবেন হোয়াট আর দ্য ডিসক্রিপেন্সিজ এগেইনস্ট হুইচ ইউ রিফিউজ টু অনার, আর থার্ডলি বলবেন এই চারটা যে কোনো একটা, আইদার বলতে পারেন আই এম হোল্ডিং দ্য ডকুমেন্টস আনটিল ইউর ফার্দার ইনস্ট্রাকশন, মানে কাকে বলবেন প্রেজেন্টারকে, তাই না, বা আপনি বলতে পারেন আই এম সেন্ডিং ব্যাক দ্য ডকুমেন্টস টু ইউ, বা আপনি বলতে পারেন যে আই এম অ্যাক্টিং ইন অ্যাকর্ডিংস টু ইউর প্রায়র ইনস্ট্রাকশন, অথবা বিটা বলতে পারেন যে আই এম হোল্ডিং দ্য ডকুমেন্ট পেন্ডিং দ্য ওয়েভার গিভেন মাই অ্যাপ্লিক্যান্ট, অর I shall hear from you, or I shall do whatever you say before I receive waiver from my applicant. এই চারটার যে কোনো একটা আপনাকে বলতে হবে, ওকে, এই চারটার যে কোনো একটা আপনাকে বলতে হবে, ওকে। আচ্ছা, এটা একটু শেষ করে নেই, তারপরে আপনাদের প্রশ্নে আমি আসবো, ঠিক আছে, ওকে। সো দিস ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। The notice required in sub-article 16C must be given by the telecommunication, or if that is not possible by other expeditious manner, okay. No later than the close of the feed banking day, ওই যে আগে বলে আসছি কোন অবস্থাতে 5 দিনের বেশি সময় পাবেন না। তারপরে a nominated bank acting on its nomination, a confirming bank if any, and the issuing bank may, after providing notice required by the sub-article 16C or 16(3)(a) or (b), return the documents to the presenter at any time. May, after providing notice দেওয়ার পরেও কিন্তু আপনি যে কোনো সময় ডকুমেন্ট ফেরত পাঠিয়ে দিতে পারেন। After providing notice required by sub-article 16C, ওই যে সি এর আন্ডারে যে চারটা ব্যাপার যে আমরা যেটা মানে বলেছি, ওকে, ওকে, 16C(3)(a) or (b), return the documents to the presenter at any time. If an issuing bank or confirming bank fails to act in accordance with the provisions of this article, it shall be precluded from claiming that the documents do not constitute a complying presenter. তার মানে আপনি এই রুলস রেগুলেশন যদি ঠিক মতো ফলো না করেন, then you have no right to say that the documents are discrepant, even if the documents are discrepant. এটার কথা আমি প্রথমে বলছিলাম, ওকে। আর ফাইনালি হচ্ছে when an issuing bank refuses to honor, or a confirming bank refuses to honor or negotiate and has given the notice to that effect in accordance with this article, it shall then be entitled to claim a refund with interest of the reimbursement made, okay. তার মানে আপনি যদি রুলস রেগুলেশন ঠিকমতো ফলো করেন, only then you have the right to say যে ভাই তোমার যে পেমেন্ট করছিলাম এবার ফেরত দাও। আর যদি এই আর্টিকেল নাম্বার 16 যদি ভায়োলেট করেন, then you have no right to say that the documents are discrepant, even if documents are discrepant, okay. এবার আমি আপনাদের কোশ্চেনগুলোর উত্তর দিই, ওকে। আমরা এনামুল হুদা সিরিসিএস দিয়েছে ড্রাফট or bill of exchange is a mandatory document if DC
documented credit is available by the acceptance. Is this statement true? সে বলতে যাচ্ছে যদি অ্যাকসেপ্টেন্সের প্রশ্ন আসে তখন বিল অফ এক্সচেঞ্জ লাগবে, হ্যাঁ এই স্টেটমেন্টটা ট্রু কিনা? হ্যাঁ ট্রু। আচ্ছা, কারণ আমি তো আপনার টার্মস অফ পেমেন্ট পড়াই নাই, অ্যাকসেপ্টেন্স বেসে লাগে কেন? আমি এই জন্য সবাইকে বলি লজিক গুলো বুঝতে হবে, তাই না? কারণ বিল অফ এক্সচেঞ্জের তারপরে দেখেন আমি আবারও বলি, ওকে এটা যদিও আজকে বিষয়বস্তু না, দেখেন বিল অফ এক্সচেঞ্জ সম্বন্ধে কিন্তু একটা আর্টিকেলও নাই, তাই না? কিন্তু অ্যাকসেপ্টেন্সের বেলায় লাগে কেন? কারণ অ্যাকসেপ্টেন্সের বেলায় এটার মানে পেমেন্ট টার্মসটা কিন্তু এটা শুধু ডেফার্ড বলে, আমরা ডেফার্ড তো ব্যবহার করি শর্ট টার্মে, অ্যাকসেপ্টেন্স আমরা ব্যবহার করি লং টার্মে। আপনি পেমেন্ট দিবেন 5 বছর পরে, তা আজকে আপনি একটা কাগজে কলমে একটা মানে শক্ত একটা ফুটিং নেবেন না। ওকে, আরেকটা হচ্ছে if applicants wants to waive a discrepancy হ্যাঁ। after approached by opening bank, but after a while bank decide it's risky and do not wants to provide waiver, is it না, possible? এটা হবে না, এটা হবে। এখানে বলা আছে যে আমি অ্যাপ্রোচ করতে পারি আমার সোল জাজমেন্টের উপর বেসিস করে অ্যাপ্লিকেন্টের কাছে যে তুমি ওয়েবার দিবা কিনা, তাই না? কিন্তু তার আগে যদি প্রেজেন্টার আমাকে বলে দেয় যে মানে প্রেজেন্টার যদি আমাকে যদি কিছু একটা বলে, তাহলে আমি সেটা অ্যাকসেপ্ট করবো রাদার দেন এটা। তো সুতরাং এখন ইস্যুইং ব্যাংক অন্য কোনো গ্রাউন্ডে আপনার এই কি বলে অ্যাপ্লিক্যান্টকে রিফিউজ করতে পারবেন। ওকে, এই যে দেখেন না এখানে বলা আছে এই যে and receives further instruction from the presenter prior to agreeing to accept a waiver, তাই না? মানে অ্যাপ্লিক্যান্ট ওয়েভার দেওয়ার আগেই সে যদি প্রেজেন্টারের কাছ থেকে কোনো ইনস্ট্রাকশন পায়, মানে প্রেজেন্টার যদি বলে আই না ভাই আমার ডকুমেন্ট আমার কাছে ফেরত পাঠা দাও, ওনার ওয়েভার দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু তারপরে উনি ওয়েভার দিল, তাই না? তাহলে কিন্তু হবে না, এখন এক্ষেত্রে কিন্তু ব্যাংক কিন্তু ওইটা বলতেছে না, ব্যাংক বলতেছে অন্য কথা, তাই না? এই রিস্কি ফিস্কি, তোমার এত রিস্কি দিয়ে তোমার এত চিন্তা কি, তাই না? তোমারে বলা আছে সরাসরি দুইটা কথা, যে তুমি আইদার অ্যাপ্রোচ করলে অ্যাপ্লিকেন্ট তোমাকে ওয়েভার দিতেও পারে নাও দিতে পারে, বাট ওয়েভার দেওয়ার আগে যদি প্রেজেন্টার কোনো ইনস্ট্রাকশন দেয় প্লিজ সেন্ড ব্যাক মাই ডকুমেন্ট, তাহলে কিন্তু সেটাই আপনাকে করতে হবে। ওকে স্যার, প্রশ্ন উত্তর পর্ব বোধহয় শেষ, আমাদের টাইমও রান আউট হয়ে গেছে স্যার। আমরা আমাদের জ্ঞানের বাতিঘর ব্যাংকিং সেক্টরে বিশিষ্ট অর্থনীতিবিদ, প্রমিনেন্ট ইকোনমিক্স, ডিজি অফ বিএসএম, এক্স ডিজি প্রফেসর অফ বিএবিএম তৌফিক আহমেদ স্যারকে পেলাম আজকে আমাদের প্রাণবন্ত সেশনে। আমি সবসময় বলে থাকি আমার সারা জীবনের শ্রেষ্ঠ শিক্ষক স্যার এবং আনু স্যার দুজন অসাধারণ, এবং আল্লাহর অনেক রহমত যে আমরা সক্ষম হলাম স্যার একটা সেশন আপনাদের উপহার দেওয়ার জন্য। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার তার মূল্যবান এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ স্যারকে। হোসেন আক্তার স্যারকে আনমিউট করছি। হোসেন আক্তার চৌধুরী স্যার কিছু বলার জন্য। এককালে তো তৌফিক স্যারের ক্লাস আমরাও শুনতাম, তো এরপরে আসলে বলার কিছু থাকে না। উনি এত বড় একজন অথরিটি, উনি প্রত্যেকটা বিষয় এমন ইলাবোরেটলি ডেলিভার করেন, এরপরে তো বলার কিছুই থাকে না। আমি যেটা বলতে চাই যে আমাদের ক্লাসের আজকের এরা সবাই ভাগ্যবান যে এরকম একটা ডিটেইল সেশনে পার্টিসিপেট করতে পেরেছে, ক্লাসে যারা অ্যাটেন্ড করেছে। মোদ্দা কথা হলো আমাদেরকে 3টা জিনিস মানতে হবে, ইউসিপিডিসি 600, আইএসবিপি, আর হলো ইউআরআর। আমি শুনছিলাম স্যার বলছিলেন আমরা যখন ডকুমেন্ট চাইবো, যেমন একটা এক্সাম্পল স্যার দিলেন আমার খুব ভালো লাগলো, যে আমরা অনেক সময় আমাদের এলসিতে দেখি সার্টিফিকেট অফ অরিজিন, exporter must submit a certificate of origin. What certificate of origin? To be issued by whom? সার্টিফিকেট অফ অরিজিনের কন্টেন্ট কি থাকবে, ডেটা কি থাকবে, এগুলো তো বলে দিতে হবে। যদি বলে না দেই, ওর একটা যেন তেন ভাবে আমাকে সার্টিফিকেট অফ অরিজিন যদি দেয় আমাকে সেটা গ্রহণ করতে হবে। আমার ম্যানুয়ালকে ধন্যবাদ, এটা খুব ভালো একটা ওয়ার্কশপ হলো। আর স্যারকে তো আমি ধন্যবাদ কি জানাবো, স্যার তো স্যারই। তো সবাইকে ধন্যবাদ। এবং আমাদের অফিসাররা ন্যাশনাল ব্যাংকের ভালো, অবশ্যই ভালো, আরো ভালো হতে হবে। আজকের ওয়ার্কশপটা সেই আরো ভালো হওয়ার দিকে আমাদের অফিসারদেরকে এগিয়ে নিয়ে যাবে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ হোসেন আক্তার চৌধুরী স্যার, এসবিপি এন্ড হেড অফ ইন্টারন্যাশনাল ডিভিশন, অসম্ভব সুন্দরভাবে সবকিছু বলার জন্য এবং আমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য। আসলে আমরা আজকে অনেক ধন্য তৌফিক স্যারকে আমাদের মাঝে পেয়েছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি
examination of documents and handling of discriminant document under UCB 600 বিষয়ক আজকের ভার্চুয়াল ওয়ার্কশপের মূল বক্তা prominent economist, DG of Bangladesh Academy for Security Markets, ex-DG and Professor of BABM, Dr. তৌফিক আহমেদ চৌধুরী স্যারকে অসাধারণ প্রেজেন্টেশনের জন্য আবারও হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যাংকিং সেক্টরে যিনি একজন জ্ঞানের বাতিঘর। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব জনাব ASM বুলবুল স্যারকে, সম্মানিত উপব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ সৈয়দ আব্দুল বারী স্যার, জনাব সৈয়দ রইসুদ্দিন স্যার, জনাব আরিফ মোহাম্মদ শাহিদুল হক স্যারকে। ধন্যবাদ জানাচ্ছি এসিভিপি জনাব কাজী কামাল উদ্দিন আহমেদ স্যার, জনাব হোসেন আক্তার চৌধুরী স্যার, জনাব মোহাম্মদ মনিরুজ্জামানকে। হিউম্যান রিসোর্স ডিভিশনের সাব্বির শওকত হায়াত, জহুরুল হক ফারজানকে ধন্যবাদ জানাচ্ছি সার্বিক সহায়তা দানের জন্য। শুভকামনা জানানোর পালা ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব জানুল হক শিকদার ও তার পরিবারবর্গ, সম্মানিত পরিচালকবৃন্দ ও তাদের পরিবারবর্গ, সম্মানিত শেয়ার হোল্ডারগণ, সকল সম্মানিত গ্রাহক হোল্ডারগণ, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক বৃন্দ, সকল বিভাগীয় প্রধান, সকল আঞ্চলিক প্রধান, সকল নির্বাহী কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও তাদের পরিবারবর্গের শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, ইহকাল ও পরকালে কল্যাণ কামনা করছি। হে মহান রব্বুল আলামিন, আমাদের ক্ষমা করুন, সহজ সরল পথে পরিচালিত করুন, হেদায়েত দান করুন। কোভিড-19 বিশ্ব মহামারী থেকে মুক্ত করে শান্তিময়, স্বাস্থ্যকর, দূষণমুক্ত, সবুজ বাসযোগ্য বিশ্ব আমাদের উপহার দিন। আমিন। খুদা হাফেজ।